দেবাংশুদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আজকে দেবাংশু আর শিয়ারার রেজিস্ট্রি ম্যারেজ। প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ হবে, তারপর আচার অনুষ্ঠান করে বিয়ে হবে। শিয়ারা নিস্তেজ হয়ে বসে আছে নিজের ঘরে। সেটাই দেখতে পান সুধাংশুবাবু ঘরে ঢুকে। উনি শিয়ারার পাশে বসে ওর মাথায় হাত রাখেন। শিয়ারা আর চোখে দেখে নেয় সুধাংশুবাবুকে, তাই আর ওনার দিকে ফেরে না, একভাবে বসে থাকে। সুধাংশুবাবু, আমি জানি তুই এই বিয়েতে মন থেকে রাজি হোসনি। তুই যে ভিকিকে কতটা ভালোবাসিস সেটা আমি জানি। একতরফা ভালোবাসা আমার না মা, ভিকিও তোকে ভালোবাসে। আমি ছোট থেকে ভিকিকে চিনি। তুই ওর প্রথম আর তুই ওর শেষ ভালোবাসা। আমি এতদিন এটাই ভাবতাম, কিন্তু ও আমাকে ভুল প্রমাণিত করেছে। তুই চলে যা মা, এখান থেকে পালিয়ে যা। তুই করতে হবে না তোর এই বিয়ে। সে আর অবাক নয়নে সুধাংশুবাবুর দিকে তাকালো। হতবিহল হয়ে জিজ্ঞেস করলো, এসব কি তুমি বলছো আঙ্কেল? তোমার ছেলের বিয়ে আজকে, তুমি তোমার ছেলে বৌমাকে পালিয়ে যেতে বলছো? হ্যাঁ বলছি, কারণ তুই আগে আমার কাছে আমার মেয়ে বৌমা এখনো হোসনি। আমি সবার আগে ভোরবেলা তোর ভালো থাকাটা নিয়ে চিন্তিত। আমি বলছি তোকে পালিয়ে যা তুই। আমি ভিকিকে খুঁজে বের করব। আমি বলছি তোকে পালিয়ে যা তুই। আমি ভিকিকে খুঁজে বের করব। না আঙ্কেল, না, আমি আর পালাবো না। পরিস্থিতির সাথে মুখোমুখি হতে চাই আমি। আগের বার ঠিক এভাবে বিয়ের মণ্ডপ ছেড়ে আমি পালিয়ে গিয়েছিলাম। এবার আর সেই একই ভুল আমি করব না। কিন্তু সুধাংশুবাবুর কথা শেষ হওয়ার আগেই দেবাংশু সেই ঘরে উপস্থিত হয়। দেবাংশুকে দেখে সুধাংশুবাবু চুপ করে গেলেন। সে আর একটু অবাক হলো এটা দেখে। তাও কিছু প্রতিক্রিয়া না জানিয়ে সুধাংশুবাবুকে বলল, কোনো কিন্তু না আঙ্কেল, তুমি যাও গিয়ে একটু রেস্ট নাও। আমি ঠিক আছি। আমাকে তৈরি হতে হবে এবার। শিয়ারা কথাটা শেষ করতেই ওর ঘরে দিয়ারা ঢুকলো। দিয়ারা ঘরে প্রবেশ করতেই দেবাংশু দিয়ারার দিকে তাকালো, কিন্তু দিয়ারা সেদিকে না তাকিয়ে শিয়ারাকে সরাসরি বলল, এখনো তৈরি হোসনি দি? উকিলবাবু এসে পড়বেন কিছুক্ষণের মধ্যেই। আমি সাহায্য করব তোকে। শিয়ারা করুণভাবে নিজের বোনের দিকে তাকায়। চোখ মুখটা শুকিয়ে গেছে। ওর বোন কলকাতার টপ মডেলদের মধ্যে একজন। তার এমন দশা শিহারা সহ্য হয় না। রাগ দিয়ে দেবাংশুর দিকে তাকায়, যে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। মনে মনে শিয়ারা দেবাংশুর উদ্দেশ্যে বলে, দেব, তুই আমাকে বলেছিলি দিয়া ছাড়া তুই অন্য কাউকে নিজের জীবনে আসতে দিবি না। মেনে নিয়ে অত দূরের কথা, কিন্তু এখন কি করছিস তুই এটা? আঙ্কেলের কথা শুনে বুঝলাম আঙ্কেল এই বিয়েটা চাননি। তাহলে তুই কি নিজের ইচ্ছায়? আর ভাবতে পারে না শিয়ারা। দেবাংশু সুধাংশুবাবুকে নিজের ঘরে নিজের সাথে নিয়ে বেরিয়ে যায়। দিয়ারা দরজা বন্ধ করার আগে দেবাংশুর দিকে একবার তাকায়, তারপর চোখ নামিয়ে দরজা বন্ধ করে দেওয়ার আগে দেবাংশু হাত দিয়ে দরজা আটকে দেয়। এই প্যাকেটে শিয়ার শাড়ি আর গহনা আছে, পরিয়ে দিস। দিয়ারা প্যাকেটটা নিয়ে সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে শিয়ারার পাশে গিয়ে বসে। শিয়ারার হাতে প্যাকেট দিয়ে জোর করে এক প্রকার চেঞ্জ করে আসতে বলে। শিয়ারা চেঞ্জ করে আসলে দিয়ারা ওকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে সাজাতে শুরু করে। তুই কিভাবে এসব মেনে নিচ্ছিস দিয়া? আজকে আঙ্কেল আমাকে বলল আমি যাতে এই বিয়েটা না করি, চলে যাই, পালিয়ে যাই আমি এখান থেকে। কথাটা শুনতে দিয়ারার হাত থেমে গেল। শিয়ারা উঠে দাঁড়িয়ে দিয়ারার দুবাহুতে হাত রেখে জিজ্ঞেস করলো, তুই যে আমাকে বলেছিলি আঙ্কেলের জন্য যাতে বিয়েটা করতে রাজি হয়ে যাই। আঙ্কেল তো চায় না বিয়েটা হোক। তো তুই কি চাইছিস এখন? পালিয়ে যাবি, ঠিক আগের বার মতো পালিয়ে গিয়েছিলি। শিয়ারার হাত আলগা হয়ে যায় দিয়ারার কথায়। মুখ গম্ভীর করে উত্তর দেয়, না। তাহলে আর এসব ভেবে লাভ নেই। বিয়েটা হচ্ছে, এটাই আসল। রেডি হয়ে নি। আমাকে ক্ষমা করিস বোন। আজ আমি না চাওয়া সত্ত্বেও তোর ভালোবাসাকে কেড়ে নিচ্ছি আজকে। সবই কর্মফল দি। একসময় আমি তোর ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিলাম, তুই আমার হাতে তাকে তুলে দিয়েছিলি। তখন যেমন আমি সেটা চাইনি, এখন তুইও সেটা চাস না, কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করে অনেক কিছু করতে। আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবিস না। শিয়ারা নিজের বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। দিয়ারার চোখ থেকে জলও গড়িয়ে পড়ে। যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে সামলে নিয়ে শিয়ারাকে সোজা করে দাঁড় করায় দিয়ারা। চোখের জল মুছিয়ে বলে, তোর বোন সবসময় তোর পাশে আছে, একদম কাঁদবি না। আজকের পর থেকে তুই সুখে থাকবি, আর কোনো কষ্ট তোকে ছুঁতে পারবে না দেখিস। আর তুই আমার জন্য যা ঠিক করে রেখেছেন তাই হবে, আবার কি। দিয়ারা শিয়ারাকে আবার বসিয়ে ভালো করে সাজাতে শুরু করলো।
কাঁদতে বারণ করে দিল শিয়ারাকে। সাজ কমপ্লিট হয়ে গেলে দিয়ারা নিচের দিকে তাকিয়ে থাকা শিয়ারাকে আয়নায় তাকাতে বলল, খুব সুন্দর লাগছে তোকে দি, দেখ একবার নিজেকে। নিচের দিকে তাকিয়ে থেকেই তাচ্ছিল্য হাসল শিয়ারা। আমার জীবনের সব সুখ, সাজ, রং, সৌন্দর্য নিয়ে একটা মানুষ আমাকে পুরোপুরি নিচ্ছ করে দিয়ে চলে গেছে দিয়া। আর এখন এসব ভালো লাগে না। চেয়ারা উঠে গিয়ে বিছানায় বসে পড়ল। দিয়ারা আর কিছু না বলে নিচে চলে গেল। নিচে গিয়ে দিয়ারা দেখল উকিলবাবু এসে গেছেন আর দেবাংশু তার সাথে কথা বলছে। সোফায় সুধাংশুবাবু মনমরা হয়ে বসে আছেন। সেই সময় আভাসবাবু সেখানে এসে উপস্থিত হলেন। প্রথমে উনি দিয়ারার দিকে তাকালেন। দিয়ারা হালকা হাসলেও উনিও জোরপূর্বক একটু মিথ্যে হাসলেন। সুধাংশুবাবুর পাশে গিয়ে বসতেই সুধাংশুবাবু ওনাকে বললেন, তুই তো বিয়েটা আটকানোর চেষ্টা করতে পারতি আভাস। শিয়ারাকে বলতে পারতিস যাতে এই বিয়েটা না করেও। তুই তো জানিস ভিকি আর শিয়ামা একে অপরকে কতটা ভালোবাসে। শিয়ামা যে এখনও ভিকিকে ভালোবাসে সেটা জানিস না তুই? হ্যাঁ, সঙ্গে এটাও জানি যে আমার ছেলে শিয়ামার এত ভালোবাসার প্রতিদান ওকে একা রেখে চলে যাওয়া দিয়ে দিয়েছে। ও কোন মুখে আমি শিয়ামাকে গিয়ে বলতাম বিয়েটা না করতে? আমার আমার সেই মুখ কি রেখেছে আমার ছেলে? আমিও জানি না ভিকি কোথায়। আমার মনে হয় দেবাংশু শিয়ামাকে অনেক ভালো রাখবে। আর তুইও তো আছিস। সুধাংশু বাবার কোনো কথা বললেন না, চুপ করে গেলেন। দেবাংশু উকিলবাবুকে বসতে বলেই উনি বললেন, পাত্রীকে নিয়ে এসো। পেপারস আমি রেডি করেই এনেছি। দিয়া যা গিয়ে নিয়ে আয়। দেবাংশু কথাটা বলেই সোফায় গিয়ে বসলো চুপচাপ। দিয়ারা কিছুক্ষণের মধ্যে শিয়ারাকে নিচে নিয়ে এলো। আভাসবাবুর মনটা খারাপ হয়ে গেল শিয়ারাকে পাথরের ন্যায় হয়ে যেতে দেখে। দিয়ারা শিয়ারাকে নিয়ে গিয়ে দেবাংশুর পাশে বসিয়ে দিল। উকিলবাবু দেবাংশুকে সাইন করতে বললে দেবাংশু পেপারটা নিজের দিকে নিয়ে একবার পুরো চোখ বুলিয়ে নেয়। সেটা দেখে উকিলবাবু বলে ওঠেন, চিন্তা করো না, পেপার একদম ঠিক আছে, তুমি সাইনটা করে ফেলো। দেবাংশু একটু হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর দিয়ারার দিকে তাকালো। দিয়ারা একভাবে দেবাংশুর দিকে চেয়েছিল। একবার চোখের পলক ফেলতেই দেবাংশু সাইন করে দিল। দিয়ারা একটা দীর্ঘশ্বাস ফেলল। এইবার পালা শিয়ারার হাতে দেবাংশুর পেনটা দিতেই শিয়ারার চোখে জল জমতে শুরু করে। চোখের সামনে আতভিকের মুখটা বারবার ভেসে উঠছে। আগেও একবার আতভিককে ছেড়ে এসেছিল সে, এইবার হয়তো সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। কাঁপা কাঁপা হাতে শিয়ারা সাইন করতে যায়। অবাকভাবে চোখ খোলা থাকা অবস্থাও শিয়ারার চোখের সামনে আতভিকের সঙ্গে কাটানোর মধুর স্মৃতি ভাসছে। শিয়ারা সাইনটা করবে এমন সময় শিয়ারার কানে একটা আওয়াজ এলো, শিউ। শিয়ারার হাত থেমে গেল। মাথা তুলে তাকাতেই দেখল আতভিক দাঁড়িয়ে আছে। শিয়ারার চোখের জল এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল। হাত থেকে পেনটা পড়ে গেল। আভাসবাবু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন আতভিককে দেখে। ভিকি, কি হচ্ছে এখানে? শিউ, তুমি বিয়ে করছো? কিভাবে মানে? ঠিক যেভাবে তুমি ওকে ছেড়ে চলে যেতে পেরেছ সেভাবে ও বিয়ে করছে। তুমি যদি নিজের কথা ভাবতে পারো তাহলে ও কেন ভাবতে পারবে না? আভাস, এসব কি বলছিস তুই? তোর ছেলে ফিরে এসেছে, তাতে কি হয়েছে? এতদিন কোথায় ছিল ও? যখন ও এই মেয়েটা কাঁদছিল ওর জন্য, এখন যেই দেখলো শিয়ামার নিজের ভালো থাকার ব্যবস্থা করে ফেলেছে অমনি ফিরে এসেছে। শিয়ামা, সাইনটা কর তুই। এই ছেলেটার জন্য আর এক মুহূর্ত নষ্ট করবি না, সাইনটা কর। আভাসবাবুর কথা শুনে আর্থিক ছলছল চোখে শিয়ারার দিকে তাকালো। শিয়ারাও ভেজা চোখে পেনটা আবার হাতে নিতেই আতভিক পিছিয়ে যেতে শুরু করলো। শিয়ারা সাইন করার জন্য ঝুঁকতেই আতভিক ওখান থেকে চলে গেল। শিয়ারা আতভিকের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, একটাবার বাধা দিলেন না আমাকে বিয়েটা করতে? একটাবার না বলতে পারলে না? শিও, আমি ফিরে এসেছি। তোমার আভি তোমার কাছে ফিরে এসেছে। এই বিয়েটা তুমি করবে না। তুমি আমার শিও, তুমি আমার। বললে না তুমি এমনটা, চলে গেলে। ঠিক আছে, তুমি যখন আমাকে চাও না তাহলে আমি আর জোর করব না। শিয়ারা জেদ নিয়ে সাইনটা করতে গেলে কেউ ওর হাত ধরে ফেলে। শিয়ারা সেই হাতের দিকে তাকিয়ে পাশ ফিরতেই দেখে দেবাংশু শিয়ারার হাত ধরে ওর দিকেই তাকিয়ে আছে। ও তাকাতেই বলে উঠল, জেদের বসে কোনো কাজ করা সঠিক হয় না শিয়া। তার উপর তুই নিজের মনকে জোর করছিস, সেটাও ঠিক নয়। শিয়ারা চোখ নামিয়ে নিলে দেবাংশু বলে ওঠে, এত কষ্ট করে তোর ভালোবাসাকে তোর কাছে এনে দিলাম এই জন্য যাতে তুই তাকে আপন না করে ফিরিয়ে দিস। শিয়ারা অবাক হয়ে দেবাংশুর দিকে তাকাতেই দেবাংশু হাসলো আর বলল,
ভালোবাসা বারবার সুযোগ দেয় না শিয়া। তুই দ্বিতীয়বার পাচ্ছিস এই সুযোগটা, এটা হারিয়ে ফেলিস না। তাহলে হয়তো সত্যি আর কখনোই নিজের ভালোবাসাকে ফিরে পাবি না তুই। সুযোগ যখন পেয়েছিস তখন সেটা যেতে দিস না। শিয়ারা দেবাংশুর কথা শুনে চোখ বন্ধ করে ফেলতেই আদ্ভিকের মুখটা ওর চোখের সামনে ভেসে ওঠে। চোখ খুলে দেবাংশুর দিকে তাকাতেই দেবাংশু চোখ দিয়ে বাইরের দিকে ইশারা করে যেতে বলে। শিয়ারা আর অপেক্ষা না করে ছুটে বেরিয়ে যায় আদ্ভিকের পেছনে। ঘটনাচক্রে সবাই অবাক হয়ে দেবাংশুর দিকে তাকিয়ে থাকলে দেবাংশু ক্যাবলা হাসি দেয়। তারপর দেয়ারার দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই দেয়ারা অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। মনে হচ্ছিল ডুবাবে আমাকে, তাই বলে যে মনে হওয়াটা সত্যি হবে ভাবিনি। এবার কি হবে? সবাই আমাকে চার্জ করবে এবার। দেব, এসব তোর প্ল্যান ছিল? হ্যাঁ আঙ্কেল, পুরোটাই আমার প্ল্যান ছিল, তোমার গুণধর ছেলেকে এখানে টেনে আনার জন্য। এটা তুই একদম ঠিক কাজ করিসনি দেব। ভিকির জন্য তুই শুধু শুধু দিয়াকে কেন কষ্ট দিলি? কতটা কষ্ট পেয়েছে মেয়েটা এই কদিন, তোর কোনো আইডিয়া আছে? দেবাংশু কিছু বলতে যাবে, তার আগেই সুধাংশুবাবু উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, দিয়াকে কষ্ট দিয়েছে মানে কি বলতে চাইছিস তুই? আভাসবাবু অবাক হয়ে একবার দেবাংশুর দিকে তাকায়, একবার দিয়ারার দিকে। দিয়ারা অসহায় হয়ে দেবাংশুর দিকে তাকিয়ে আছে, আর দেবাংশুর নিচের দিকে। কি হলো, কি বলছিস? কিছু বলছিস না যে? দিয়ারার সাথে দেবুর এমন কি সম্পর্ক যে দিয়ারা কষ্ট পাবে ওর এই প্ল্যানে? অন্যদিকে আদ্ভিক হঠাৎ এগোতে এগোতে পায়ের নুপুরের শব্দ পায়। তাতে আদ্ভিকের পা এক জায়গায় জমে যায়। ধীরে ধীরে বাড়ছে নুপুরের শব্দটা, যেন কাছে এগিয়ে আসছে, খুব কাছে। নুপুরের শব্দটা থামতেই আদ্ভিক ধীরে ধীরে পেছন ফেরে, আর সঙ্গে সঙ্গে একজন ওর গলা জড়িয়ে ধরে দু হাতে। আদ্ভিকের চোখের সামনে ভেসে ওঠে সেই দৃশ্য, যখন প্রথমবার ওর ভালোবাসা ঠিক এভাবেই ওর কাছে এসেছিল, এসে জানিয়েছিল সে ওকে ভালোবাসে। শিউ। আদ্ভিক শিয়ারার কোমরটা জড়িয়ে ধরে একটু উপরে তুলে নেয়, কারণ শিয়ারা পা উঁচু করে আদ্ভিককে এসে জড়িয়ে ধরেছিল। আদ্ভিকে গলা জড়িয়ে ধরতে গেলে শিয়ারাকে এই পদ্ধতিটি প্রয়োগ করতে হয় প্রথম থেকে। আমি এসে গেছি। কাঁদছো কেন? খুব সব ঠিক আছে। শিয়ারার কানের কাছে আস্তে করে কথাটা বলতে শিয়ারার মনে পড়ে গেল সব কিছু। এতক্ষণ নিজের মানবাভিমান ভুলে শিয়ারা আদ্ভিককে আটকানোর জন্য ছুটে এসেছিল, কিন্তু এখন সে কিছুতে এত সহজে সব মেনে নেবে না। ঝট করে শিয়ারা আদ্ভিকের কাছ থেকে দূরে সরে এসে ধাক্কা মারে আদ্ভিককে পেছনে ঠেলে দেয়। আদ্ভিক একটু অবাক হয়ে যায়। তোমাকে আমি কখনো ক্ষমা করব না মিস্টার আদ্ভিক রায় চৌধুরী। মজা পেয়ে গেছো তুমি আমাকে, আমার ভালোবাসাকে, তাই না? তোমাকে ভালোবাসি দেখে ভেবে নিয়েছো যখন যা ইচ্ছা তাই করবে। আমি তোমাকে আটকেছি আঙ্কেলের জন্য, আর কিচ্ছু না। শিয়ারা নিজের কথাটুকু বলেই চোখ মুছে বাড়ির দিকে দৌড় দেয়। আদ্ভিক কিছু বলার সুযোগ না পাওয়ায় ছুটে যায় শিয়ারার পেছনে। ওরা দুজন পরপর ড্রয়িং রুমে গিয়ে হাজির হলেই শোনে সুধাংশুবাবু দেবাংশু আর দিয়ারার কী সম্পর্ক তা নিয়ে জিজ্ঞেস করছেন। সেই সময় উকিলবাবু জিজ্ঞেস করে উঠলেন, এখন এই রেজিস্ট্রি পেপারসের কোনো মূল্যই নেই? মূল্য আছে দেব, তোমার বিয়ে যখন হচ্ছে না তাহলে এই পেপারসের মূল্য কিভাবে থাকে? এটা নষ্ট হয়ে গেছে। আমি আরেকটা পেপারসের সেট এনেছি, সেটাতে ভিকি আর শিয়ার বিয়ে হবে আঙ্কেল। এটা আমার বিয়ের রেজিস্ট্রি পেপার। আভাসবাবু, আভাস, তুই আগে আমাকে উত্তর দে। তুই তখন কি বলেছিলি? কেন বলেছিলি? কি সম্পর্ক দেবুর সাথে দিয়ারার? হবু স্ত্রী সম্পর্ক পাপা। দিয়ারা সহ সবাই চমকে ওঠে দেবাংশুর চোর গলায় বলা কথা নিয়ে। আজ অব্দি দেবাংশু কখনোই সুধাংশুবাবুর সাথে গলা উঁচু করে কথা বলেনি। আমি ভালোবাসি দিয়ারাকে, আর ওকে নিজের জীবনসঙ্গী, নিজের স্ত্রী হিসেবে পেতে চাই। দেবাংশু দিয়ারার হাত ধরে টেনে নিয়ে এসে সুধাংশুবাবুর সামনে দাঁড়িয়ে উকিলবাবুকে বলে, এই পেপারসে আমার সাইনের পাশে দিয়ারা সাইন করবে। প্রথম থেকে এটাই হওয়ার ছিল, সেটা ভিকি আসুক বা না আসুক। আমি কখনো আমার জীবনে নিজের স্ত্রীর জায়গায় দিয়ারা ছাড়া অন্য কাউকে আসতে পর্যন্ত দেব না। সেখানে মেনে নেওয়া দূরে থাক। কেউ যদি ভেবে থাকে আমাকে তার ইচ্ছা মতো পরিচালিত করব, তাহলে সে ভুল ভাবছে। আর এই নাটকটা সম্পর্কে প্ল্যান করার পরে সবার প্রথম আমি দিয়াকেই জানিয়েছি। ও সবটা জানতো। আফটার অল, নিজের ভালোবাসার মানুষকে জেনে বুঝে কষ্ট দেওয়ার মতো কাজ আমি অ্যাটলিস্ট করব না। আমি দিয়াকে যেমন কথা দিয়েছিলাম ওকে কাঁদতে দেব না, নিজেকেও কথা দিয়েছিলাম। জেনে বুঝে আমি ওকে কোনো কষ্ট দেইনি। আশা করছি সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। দেবাংশুর কথা শেষ হতেই সুধাংশুবাবু একবার আদ্ভিক আর দিয়ারাকে দেখে নিয়ে চলে গেলেন।
নিজের ঘরের উদ্দেশ্যে। ওনাকে ওভাবে চলে যেতে দেখে দিয়ারা নিজের হাত ছাড়িয়ে নেয় দেবাংশুর হাত থেকে, যাতে দেবাংশু ভ্রু কুঁচকে দিয়ারার দিকে তাকায়। দিয়ারা না বোধক মাথা নেড়ে ওখান থেকে চলে গেলে দেবাংশুর চল শক্ত হয়ে যায়। আভাসবাবু দেবাংশুর পিঠ চাপড়ে কাঁধে হাত দিয়ে বলেন, ওয়েল ডান ইয়াং ম্যান, আমি খুব খুশি হয়েছি তোমার সাহস দেখে। ভালো যেমন বেসেছ, শিকারও তেমন করেছ। কাউকে ভয় পেয়ে নিজের ভালোবাসাকে ছেড়ে পালিয়ে যাওয়াটা কোনো প্রেমিক করতে পারে না। যারা করে তারা কাপুরুষ, প্রেমিক নয়। আভাসবাবুর কথা শুনে দেবাংশু আর শিয়ারা দুজনে আদ্ভিকের দিকে তাকালো। আদ্ভিক নিচের দিকে তাকিয়ে আছে। শিয়ারা দেবাংশুকে জানালো, আজকে এখানে যদি কোনো বিয়ে হয় তাহলে সেটা তোর আর দিয়ার হবে দেব, আর কারো না। আমি বিয়ে করব না এই মানুষটাকে তো নাই। শিয়ারা নিজের ঘরে চলে গেল সিঁড়ি বেয়ে ওঠে। আভাসবাবু আদ্ভিকের দিকে তাকালেন পর্যন্ত না। দেবাংশুকে বলে সুধাংশুবাবু ঘরে চলে গেলেন। দেবাংশু আদ্ভিকের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন আসতে তোর? সকালে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠিস বলেই জানি। আমি তো ভেবেছিলাম সাত সকালে এসে হাজির হবি। সাত সকালে এসে হাজির হতাম নেহাত কালকে ডোজটা একটু। ডোজ মানে কিসের ডোজ ভিকি? তুই আবার? ঘুমের ওষুধ ভাই আমার, ঘুমের ওষুধের ডোজ বেশি হয়ে গিয়েছিল। ওপরে যা, দেখবি ডোজ বেশি হওয়া কাকে বলে হাড়ে হাড়ে টের পাচ্ছিস। তোকে এইসব করতে কে বলেছিল বলতো? এমনিই ফিরে আসতাম, তাহলে এখন এই দিন দেখতে হতো না। যার জন্য চুরি করি সেই বলে চোর। তোর জন্য আমি এত কিছু করলাম যাতে তোরা এক হতে পারিস, আর এখন বলছিস কেন করলাম? বাহ বাই ভা, বাহ, তোর সংসার বাঁচাতে গিয়ে নিজের সংসার ওজরে যাচ্ছে আমার। যা গিয়া দিয়ার সাথে আগে কথা বল, তারপর স্যারের সাথে কথা বলবি। আমি যাই, বিয়েতে রাজি করে। আদ্ভিক চলে যেতে নিলে দেবাংশুকে বাধা দিয়ে দাঁড় করায়। তারপর কাছে গিয়ে আদ্ভিককে জড়িয়ে ধরে কানের কাছে আস্তে আস্তে করে বলে, তোর অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করে দিয়েছি। দেবাংশু হেসে দিয়ারা যেদিকে গেছে সেই দিকে চলে যায়, আর আদ্ভিক অবাক হয়ে তাকিয়ে থাকে দেবাংশুর যাওয়ার দিকে। শিয়ারার কথা মাথায় আসতেই আদ্ভিক এই বিষয়ে আর না ভেবে উপরে শিয়ারার ঘরে চলে যায়। দিয়ারা একটা ঘরে এসে থাই গ্লাসের কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সেই সময় ও দরজা বন্ধ করার আওয়াজ পেল কানে, কিন্তু সেদিকে তাকালো না, কারণ ও জানে কে এসেছে ঘরে। আমি আজকে বিয়েটা করতে পারবো না অংশু। দেবাংশু দরজা বন্ধ করে দিয়ারার দিকে এগিয়ে আসছিল, কিন্তু দিয়ারার কথাটা শুনে দেবাংশুর পা থমে গেল। আস্তে করে জিজ্ঞেস করলো, কি? হ্যাঁ, আমি বিয়েটা করতে পারবো না। কিন্তু কেন? তুই সবটা আগে থেকে জানতিস দিও। তারপরও এই কথাটা কোথা থেকে আসছে? আমি এই প্ল্যানটার সম্পর্কে সবার আগে তোকে জানিয়েছিলাম। তোকে ইচ্ছা করে কোনো কষ্ট দেইনি আমি। যে কদিন আমাদের মধ্যে কথা হয়নি সেই কদিন আমি নিজে সময় পাইনি, ব্যস্ত ছিলাম। তার মানে এই নয় যে আমি কোনো কষ্ট পাইনি। যা করেছি প্ল্যানের স্বার্থে করেছিস, আর ইচ অ্যান্ড এভরিথিং তুই জানিস। আমি বলিনি আমি জানি না। কিন্তু কিন্তু কি? ড্যাম ইট, মজা করছিস তুই আমার সাথে? তুই আমাকে বিয়ে করতে পারবি না। তো কি চাইছিসটা কি? তুই আমাকে ছেড়ে দিতে চাইছিস শুধুমাত্র পাপা মানবে না বলে? খুব খারাপ হয়ে যাবে দিয়া। আমি কিন্তু দিয়ারা দেবাংশুকে অতিরিক্ত রেগে গিয়ে দেয়ালে ঘুষি মারতে দেখেই সঙ্গে সঙ্গে ওর কাছে এসে ওকে জড়িয়ে ধরল। দেবাংশু নিজেকে ছাড়াতে চাইলে দিয়ারা আরও শক্ত করে জড়িয়ে ধরল, যাতে দেবাংশু শান্ত হয়ে যায়। দেবাংশু একটু একটু করে শান্ত হয়ে দিয়ারাকে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ গুজে দিল। দিয়ারা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সোজা হয়ে দেবাংশুর গালে হাত রেখে বলে, এত রাগ করছো কেন তুমি? আগে আমার পুরো কথাটা শোনো। আমি শুধু জানতে চাই তুই আমাকে বিয়ে করবি না কেন? দেবাংশুর গলাটা একটু কেঁপে যেতে দেখেই দিয়ারা দেবাংশুকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ। দিয়ারা মাথা না উঠিয়ে দেবাংশুর দিকে তাকালে দেবাংশু কিছু বলার আগেই দিয়ারা নিজের কথা শেষ করে, তবে সেটা সুধাংশু আঙ্কেলের অমতে নয়। তুমি গিয়ে আগে আঙ্কেলের সাথে কথা বলবে অংশু, উনি তোমার বাবা হন। যেখানে তুমি নিজের অতীতের জন্য এতটা প্রভাবিত ছিলে, সেখানে উনি প্রভাবিত হবেন না? ওনার স্ত্রী ওনার সাথে প্রতারণা করেছে, উনি কখনো চাইবে না ওনার সাথে যেটা হয়েছে সেটা ওনার ছেলের সাথে হোক। তোমার মনে আছে তুমি কি বলেছিলে যখন আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম আমাকে? দেবাংশুর মনে পড়ে গেল দেবাংশু দিয়ারাকে ওর জীবন থেকে চলে যেতে বলেছিল। সেটা মনে পড়ায় দেবাংশু দিয়ারার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। দিয়ারা হাসি মুখে বলল, আমি তোমাকে অনেক ঠান্ডা মাথায় বিষয়টা বুঝিয়েছিলাম অংশু, তোমাকেও সেটাই করতে হবে। আর আঙ্কেল তো আমাকে ছোটবেলায় দেখেছেন, আমাকে চেনেন।
আমার মনে হয় না তুমি যদি ওনাকে ঠিকভাবে বোঝো তাহলে উনি অমত করবেন বলে। তুই এটা কেন বললি যে বিয়ে করতে পারবি না আমাকে? শুধু শুধু মাথা গরম করাস তুই আমার। আমার দোষ নেই, আমি বলেছি আজকে আমি বিয়েটা করতে পারবো না, তোমাকে বিয়ে করাবো, করবো না, এটা কি বলেছি? তুই একদম কথার জালে আমাকে ফাঁসাবি না। আচ্ছা, তো কি করব হ্যান্ডসাম, যেটাতে লাইফটা ফিল্মি হবে মনে হবে, আমার নিজেকে লাকি মনে হবে? দেয়ারার হাসি মুখে কথাটা শুনতেই দেবাংশুর মুখটা শুকিয়ে গেল। এক একটু শুকনো ঢোক গিলে একটু কেশে গলাটা পরিষ্কার করে নিল। কি হলো হ্যান্ডসাম? গার্লফ্রেন্ড তো তোমার নামকে ভাসতে, যাকে বিয়ে করবে তার জন্য তো অনেক কিছু করতে হবে। কথাটা মনে মনে হচ্ছে মিলে গেল। এইবার সত্যি অনেক কিছু করতে হবে। কিছু করতে হবে না, করবো না তোমাকে বিয়ে আমি। যাও গিয়ে অনেক অনেক যার সাথে ফ্লার্ট করেছিলে তার সাথে গিয়ে বিয়ে করো। আমি তো নামকে ভাসতে চাই না, তাই না? তোমার তো অন্য মেয়েদেরকেই পছন্দ, দরকার কি তাহলে আমাকে বিয়ে করার? অংশু। দেয়ারা কথা শেষ করার আগেই দেবাংশু হাতটা আবার দেয়ালে দেয়ালে মারতেই দেয়ারা আতকে উঠল। দেয়ারা একটু দূরে গিয়ে দেবাংশুর থেকে পেছন ফিরে কথাটা বলছিল। সামনে ফিরতে এসব দেখে দেয়ারার সাথে সাথে দেবাংশুর হাতটা গিয়ে ধরল। রাগ আমার দেখানোর কথা, সেখানে তুমি রাগ দেখাচ্ছ? আমি কি বলেছি আমি তোমার উপর রাগ দেখাচ্ছি? এমনিতেই 2 দিন আগে হাত কেটেছ, এখন এর উপর বারবার আঘাত করলে আবার রক্ত বেরোবে অংশ। কত জায়গাতেই বারবার আঘাত করা হয় আমাদের, কারণ যে আঘাত করে সে জানে সেখানে ক্ষত আছে, তাই ওখানে আঘাত করলে যন্ত্রণাটা বেশি হবে। দেবাংশু দেয়ারার হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে দেবাংশু যাবে, তার আগেই দেয়ারা পেছন থেকে দেবাংশুকে জড়িয়ে ধরে বলে, সরি, সেদিন আমি সবটা দেখেছিলাম, তারপর তো কথাই হয়নি তোমার সাথে, তুমিই বলনি, তাই খারাপ লেগেছিল আমার, তখন তো কিছু জানতামও না। দেবাংশু দেয়ারার দিকে ঘুরে দেখল দেয়ারার চোখটা জলে ভরে উঠেছে। দেবাংশু দেয়ারার কপালে গম্ভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল। আজকে সবটা জানতে পারবে কেন আমি এসব করেছি। আমি কখনো জেনে শুনে তোমাকে কষ্ট দেব না। ওফ, এই ছেলেটার এত রাগ কেন কে জানে? আজকে মুডটা ঠিক এই মনে করে ঠিক নেই মনে হচ্ছে। ঠিকভাবে তো মানাতেও পারলাম না, চলে গেল। না জানি আঙ্কেলের কাছে কিভাবে সবটা ম্যানেজ করবে। আদ্ভিক, তুমি এখন নিশ্চয়ই ভাবছো যে সেদিন আমি অ্যাক্সিডেন্টে মরে গেলে ভালো হতো, তাই না? ভাবাই উচিত, কারণ এমনটা হলে আমার তোমার থেকে দূরে সরে যাওয়াও হতো, আবার তোমাকে সহ্যও করতে হতো না। এমনিতেও তো তুমি কষ্টই পেয়েছো এতদিন আমার থেকে দূরে থেকে। আমি মরে গেছি জানলে হয়তো কষ্টটা একটু কম হতো। কী করবো বলো, মৃত্যুর সাথে সাথে বন্ধুত্ব আছে। এত সহজে আমাকে হারাতে চাইছে না, তাই তো এত কিছুর পরেও বেঁচে আছি। বেঁচে যখন আছি তখন তোমাকে আমায় সহ্য করতে হবে। এখনও অনেক কিছু করার নেই। আমি মনে করি আমার থেকে দূরে থেকে কষ্ট পাওয়ার থেকে আমার সাথে থেকে কষ্ট পাও, এটাই বেশি ভালো হবে। আমার সাথে থেকে আমাকে শাস্তি দিতে তোমার খারাপ লাগবে না। আমি তো অভিনয় করেছি, তুমি তো ভালোবেসেছো, তাই না? আদ্ভিক বেরিয়ে যায় ঘর থেকে। শেয়ারার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে আদ্ভিকের মরে যাওয়ার কথাটা শুনে। আর শেষের কথাটা শেয়ারার বুকে গিয়ে বিঁধেছে, জানো। এরপরের কথাটা আদ্ভিক বলতে গিয়েও বলল না, জানো। সে বলতে গিয়েও বলতে পারল না। কিভাবে ভাবলে আমি তোমার থেকে ইচ্ছা করে দূরে সরে যাব, সে অভিনয় করব তোমার সাথে? কিভাবে ভাবলে তুমি? শেয়ারা শব্দ করে কেঁদে ওঠে কথাটা মনে করে। আদ্ভিক যে নিজের কথার মাধ্যমে অন্যভাবে নিজের কথা বুঝিয়ে গেছে, শিয়া সেটা বুঝতে পারে। আদ্ভিকের প্রত্যেকটা কথা মনে করে শিয়ারা কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়ে। সুধাংশু, তখন ওভাবে বলার জন্য আই এম সরি পাপা। সুধাংশু বাবু, তুমি ওকে শেষমেশ আমি যেই ভুলটা করলাম সেটাই করলে দেব? আমি ভুল করিনি পাপা। দিয়াকে তুমি যেমন ভাবছো তেমন মেয়েও নই। আমি সেসব কিছু শুনতে চাই না। আমি শুধু জানি দিয়ারা একজন মডেল। এমন তো কোনো কথা নেই যে বিয়ের পরও নিজের কাজ ছেড়ে দেবে। কাজ ছেড়ে দিলেও বা কি, পরিচয় তো ওর অনেকের সাথেই আছে। তুমি কি বিয়ে করতে চাইছো পাপা? এইসব বলার মানেটা কি? দেবাংশু, এটাই সত্যি যে আমি দিওকে আমার জীবনে চাই, খুব করে চাই। ওর সাথে থেকে ওর ভালোবাসায় নিজের বাকি জীবনটা কাটাতে চাই। জানোই তো, মায়ের ভালোবাসা কখনো পাইনি আমি, তাই দিওর মতো একজন জীবন সঙ্গীর ভালোবাসা পেতে চাই।
সুধাংশুবাবু অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেবাংশু পরে পরে কিছু বলবে এই আশায়। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দেবাংশু বলল, তবে সেই জন্য আমি আমার কর্তব্যকে ভুলে যেতে পারি না। আমি তোমাকে বেছে নেব। তাছাড়া দিহু চায় না তোমার অমতে আমি তোমাকে বিয়ে করি। কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করব। আমাকে সে বিষয়ে জোর করো না, ঠিক যেমন আমি তোমাকে জোর করছি না। যদি জোর করো তাহলে নিজের ছেলেকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে তুমি পাপা। দেবাংশু বেরিয়ে গেল ঘর থেকে, চোখ মুছতে মুছতে। সুধাংশুবাবু কিছু বললেন। নির্বাক একজন শ্রোতা ও দর্শক হয়ে নিজের ছেলেকে দেখলেন এবং তার কথা শুনলেন। শিয়ারার ঘরে দেয়ারা ঘরে এসে দেখলো শিয়ারা এলোমেলো হয়ে শুয়ে আছে। দেয়ারা সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে শিয়ারাকে তুলে বসালো। উত্তেজিত হয়ে শিয়ারাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে দি? তো কেমন লাগছে কেন? শিয়ারা দেয়ারাকে জড়িয়ে ধরে চুপ করে রইল। দেয়ারা ধীরে ধীরে শিয়ারার পিঠে ও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এমন কেন করছিস তুই দি? ভিকিদা তোকে ভালোবাসে আর তুই ভিকিদাকে। তাহলে বিয়ে করতে আপত্তি কোথায় তোর? ভিকিদা তোকে ভালোবাসে আর তুই ভিকিদাকে, তাহলে বিয়ে করতে আপত্তি কোথায়? কেন করবো আমি ওকে বিয়ে? ওর মর্জি মতো, সব ওর মর্জি মতো। আমার ইচ্ছার কোনো দাম নেই, তাই না? আমার কথা শোনার কোনো প্রয়োজন মনে করে না ও। করবো না আমি এমন মানুষকে বিয়ে। পারবি তো ভিকিদাকে ছেড়ে থাকতে? শিয়ারা চুপ করে থাকলে দেয়ারার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু সেটা পরক্ষণে গায়েব হয়ে যায়। মলিনভাবে জিজ্ঞেস করে, ভিকিদা যদি সত্যি সত্যি তোর জীবন থেকে হারিয়ে যায়, তুই বাঁচতে পারবি দিয়া? এসব কি আজে বাজে কথা বলছিস তুই? ভিকিদা তোর অনুপস্থিতিতে কখনো নিজেকে শেষ করতে যায়নি, তিলে তিলে নিজেকে শেষ করেছে। অপরদিকে তুইও কিন্তু একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিলি। তোরা একে অপরকে ভালোবাসিস, তুই পারবি না দুজন দুজনকে ছাড়া থাকতে। মানছি ভিকিদা ভুল করেছে, তাই বলে বিয়েতে অস্বীকার করিস না দি। তুই সব জানতিস তাই না? দেয়ারা উঠে গিয়ে গয়নাগুলো নিয়ে এলো শিয়ারার জন্য। শিয়ারাকে তৈরি করতে করতে বলল, অংশু যে প্ল্যান করেছিল তার মধ্যে ভিকিদা আমাকে ফোন করলে আমাকে কি বলতে হবে অংশু তা শিখিয়ে দিয়েছিল ভয় দেখে। তারপরে প্ল্যান সম্পর্কে জেনেছি আমি। শিয়ারা, দুই বন্ধুর রাগ দেখেছিস? ভুল নিজেরা করবে আর রাগও নিজেরাই দেখাবে। আর কি, আমাদেরকে শুধু বুঝে চলতে হয়। আচ্ছা এসব থাক, এখন তুই নিচে আয়, আমি এগোলাম। দিয়ারা ঘর থেকে বেরিয়ে যায় একটু স্বস্তি নিয়ে। কিছুটা এগোতেই ওর হাতে টান পড়ে আর কেউ ওকে ঘরে টেনে নেয়। আরে, দিয়ারা কিছু বলার আগে কেউ নিজের ঠোঁট জোড়ার উপর চেপে ধরে। দিয়ারা মানুষটাকে চিনতে পেরে তার কাঁধ খামচে ধরে এক হাত দিয়ে কিছুক্ষণের মধ্যেই দিয়ারাকে ছেড়ে দিয়ে সে ওর কানে বলে, এটা সাবধানে নিচের কাছে রাখবি, আই লাভ ইউ। ঝড়ের গতিতে বেরিয়ে গেল দেবাংশু। দিয়ারা কিছু বুঝতে পারল না, শুধু নিজের হাতের দিকে তাকালো আর একবার দেবাংশুর যাওয়ার দিকে তাকালো। পুরোই পাগল। দিয়ারা নিচে নেমে এসে দেখলো আদ্ভিক চুপচাপ সোফায় বসে আছে। আভাসবাবু আর উকিলবাবু কথা বলছেন একে অপরের সাথে। আদ্ভিক আর চোখে আভাসবাবুর দিকে তাকালেও আভাসবাবু তাকাচ্ছেন না আদ্ভিকের দিকে। দিয়ারা গিয়ে আদ্ভিকের পাশে দাঁড়ালে আদ্ভিক দিয়ারার দিকে তাকিয়ে আস্তে করে বলে, তুই কি ঠিক করে কথা বলবি না আমার সাথে? তুমি যেটা করেছো সেটা ঠিক করনি ভিকিদা। কতটা কষ্ট পেয়েছে এই কয়দিন সেটা আমরা সবাই নিজের চোখে দেখেছি। আভাস আঙ্কেলের নিজেকে অপরাধী মনে হতো দিয়ের কাছে, তাই তোমার ওপর একটু বেশিই রেগে আছে। তোরও মনে হয় আমি ভালো ছিলাম? একদমই আমি এটা বলছি না। তোমরা দুজনেই কষ্ট পেয়েছো। তোমার চলে যাওয়ায় এইটাই আমাদের কথা। তুমি কেন চলে গেলে? কী লাভ হলো এতে? দুজনেরই কষ্ট পেলে শুধু শুধু এতগুলো দিন। আদ্ভিকার কথা না বাড়ালে দিয়ারা আভাসবাবুর দিকে তাকায়। আভাসবাবুও এখন ওদের দিকেই তাকিয়ে আছে। দিয়ারা ইশারা করে যেন একটু ম্যানেজ করে নেয়। আভাসবাবু উকিলবাবুকে বলে আদ্ভিকের দিকে এগিয়ে গেল। আদ্ভিকের পাশে এসে আভাসবাবু এসে বসলে আদ্ভিক আর চোখে একবার দেখে নিয়ে আবার নিচের দিকে তাকায়। কোথায় ছিলে এতদিন? না থাকলে ভালো হতো, তাই না ঠিকই? আভাসবাবু ধমক দিতেই আদ্ভিক চোখ বন্ধ করে নেয়। কিছুক্ষণ আগে শিয়ারার কথাগুলো এমনিতেই আদ্ভিকের হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয়ে দাঁড়িয়েছে। আদ্ভিক কিছু বলতে পারছে না, চিৎকার করে কাঁদতে পারছে না, তাই জন্য ভেতরটা জ্বলে যাচ্ছে ওর। সব কিছু ভুলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আদ্ভিক বলে, বাইরে ছিলাম। কেন করলে এমনটা? নিজেও তো কষ্ট পেয়েছ, এখনও পাচ্ছ। তুমি এমনটা না করলে এত কষ্ট পেতে হতো না তোমাদের। আভাসবাবু বুঝতে পারলেন তার ছেলের মনের অবস্থা। উনি আন্দাজ করেছেন চেয়ারার সাথে সবটা মিটিয়ে আসতে পারেনি আদ্ভিক।
ওর মনের ভেতর যে ঝড়টা চলছে সেটার অনুমান আভাসবাবু করতে পারছেন। আভাসবাবু আতফিকের কাঁধে হাত রাখতে আতফিক কিছুটা সময় নিয়ে আভাসবাবুর দিকে তাকালো। তাতেই আভাসবাবুর বুকটা কেঁপে উঠল। আতফিকের চোখ জোড়া রক্তবরণ ধারণ করেছে। সঙ্গে সঙ্গে আভাসবাবু বললেন, সব ঠিক হয়ে যাবে ভিকি। চিয়ামা তোর ওপর কতক্ষণ আর অভিমান করে থাকবে? তোদের বিয়েটা আজকে হয়ে যাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমার ভেতরটা জ্বলে যাচ্ছে ড্যাড। এতদিন যখন নিজেকে শক্ত রেখেছিস, এখনো পারবি। হয়তো সে আমার কয়েক ঘন্টা কয়েকটা খারাপ কথা শুনিয়েছে, কিন্তু দেখ ও নিজেও কষ্ট পাচ্ছে এখন সেই ভেবে। আর ঠিক মাথা নাড়ালো শুধু। একটু সময় পর সুধাংশুবাবু সেখানে উপস্থিত হতেই দিয়ারা সরে গেল কিছুটা দূরে। সুধাংশুবাবু দিয়ারাকে একবার দেখে নিয়ে আবাসবাবুদের কাছে গিয়ে বসলেন। শিয়ামা তোর চলে যাওয়াটা মানতে পারছিল না। ও নিশ্চয়ই তোকে বারণ করেছিল যেতে, আর তুই শুনিসনি, তাই জন্যই ওর অভিমান। আমার কাছে আর কোনো উপায় ছিল না স্যার। আজ অবধি আমি তোকে অহেতুক বোকার মতো কোনো কাজ করতে দেখিনি, তাই আমার বিশ্বাস ছিল তুই ফিরে আসবি। এবং তুই যা করছিস কোনো কারণেই করছিস। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। শিয়া কোথায়? আর কত দেরি করবে? এবার বিয়েটা সেরে ফেলা যাক। দেবাংশু এসে সবাইকে দেখতে পেল, কিন্তু শিয়াকে দেখতে না পেয়ে কথাটা বলতেই দিয়ারা উঠে বলে উঠল, দি ঘরে আছে, আমি ডেকে নিয়ে আসছি। দিয়ারা সিঁড়ির দিকে এগিয়ে গেলে দেবাংশু একবার আতফিকের দিকে তাকায়। আতফিক শিয়ারার ঘরের দিকে তাকিয়ে আছে। চোখ সরাতে দেবাংশুর সাথে চোখ পড়ে যায় আতফিকের। কিছুক্ষণ পর, এত সময় লাগছে কেন ধীর আসতে? সত্যি তো অনেকটা সময় পেরিয়ে গেল। ডাকার জন্য এতক্ষণ তো লাগার কথা না। সেই মুহূর্তে দিয়ারা হতদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে সবার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সবাইকে জানালো, দি নিজের ঘরে নেই ভিকিদা। সবাই কথাটা শোনা মাত্রই উঠে দাঁড়ালো। আভাসবাবু বলে উঠলেন, খুঁজেছিস ঠিকভাবে তুই? কোথাও পেলাম না ওকে। পুরো বাড়ি নিশ্চয়ই খোঁজা হয়নি। আর ও যাবে বা কোথায়? স্যার, বাড়ির পেছন দিকের গেটের তালা ভাঙা হয়েছে। আজ শুনে আমি ওখানে পৌঁছে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। এমন সময় সিকিউরিটি গার্ডের কথা শুনে সবাই হতবাক হয়ে গেল। আভাসবাবু নিজের মতো করে বিড়বিড় করে উঠলেন, তাহলে কি শিয়ারা আবার? না ড্যাড, আমি বিশ্বাস করি না এটা। এর আগেও একবার আমি ভুল করেছিলাম। বিষয়টা খতিয়ে না দেখে এবার আমি সেই ভুল করব না। আর যদি সত্যি শিয়ারা পালিয়ে গিয়ে থাকে, তাহলে ওকে খুঁজে বার করবো আমি, সেটা যেখান থেকেই হোক আর যেভাবেই হোক। আধবিক এগোনোর জন্য পা বাড়াতে ওর নিজের নামের চিৎকার ওর সহ সবারই কানে ভেসে উঠল। আভি। আধবিক চিৎকার শুনেই ওপরের দিকে তাকালো, কারণ ওর কান অনুমান করছে চিৎকার উপর থেকে এসেছে। আধবিক এবং উপস্থিতি সবাই ওর ওপরে তাকাতেই দেখলো ব্যালকনির সামনে রেলিং হয়ে দাঁড়িয়ে আছে শিয়ারা। শিয়ারার দিকে দেখতেই আধবিকের মুখ ও হাতের মুঠো শক্ত হয়ে গেল, কারণ কেউ একজন পেছন থেকে শিয়ারার গলায় ছুরি ধরে আছে। শিউ। আধবিক সিঁড়ির দিকে এগোতেই আরেকটা গলার স্বর ভেসে উঠল, প্লিজ এগিয়ে আসার ভুলটা করো না। আধবিক নিজের জায়গায় দাঁড়িয়ে গেলে শিয়ারার পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি শিয়ারার পাশে এসে দাঁড়ায়। হাসি মুখে আধবিককে অপর হাত দিয়ে হাত নেড়ে বলে, হ্যালো ব্রাদার, কেমন আছো? অফ্রেশি, ওকে কেন এভাবে ধরে রেখেছিস? ছেড়ে দে ওকে, লেগে যাবে ওর। একদম লাগবে না ব্রাদার, শুধু তোমাকে তার জন্য একটা কথা শুনে চলতে হবে, ব্যাস, তাহলেই তোমার শিউ ঠিক থাকবে। শিয়ারা মুখ সরিয়ে নিলে অভ্র আর একটু শক্ত করে হাত ধরে, যার জন্য শিয়ারা কুকিয়ে ওঠে। সেটা শুনে আধবিক তাড়াতাড়ি বলে ওঠে, ফাইন, কি চাই তোর? বল আমাকে, আমি সব দিয়ে দিতে রাজি। শুধু শিয়ারাকে ছেড়ে দে প্লিজ অভ্র। বেশি কিছু না, যা যা তোমার আছে সেগুলোই আমার চাই। তোর সম্পত্তি চাই তো? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি তোর নামে। শুধু সম্পত্তি আছে তোমার? আরও একটা জিনিস আছে তোমার, যদিও সেটা এখন আমার কবজায়। অভ্র, লাগছে আমার, ছাড়ো। তুমি যেটা চাইছো সেটা কখনো তুমি পাবে না। তোমার হওয়ার থেকে তোমার হাতে মরতে বেশি পছন্দ করবো আমি। তাও তোমার হতে রাজি হব না, কারণ শিয়ারা শুধু আধবিকের। আধবিকের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে শিয়ারার কথাটা শুনে, কিন্তু নিমেষে তা মলিন হয়ে যায় যখন আধবিক শিয়ারার গলায় ছুরিটা আর একটু চেপে ধরে। শিয়ারার গলায় রক্ত গড়িয়ে পড়ছে, সেটা দেখতেই আধবিক বলে ওঠে, অভ্র, শিয়ারার লাগছে, ছাড় ওকে। দেখেছো তো শিয়া বেবি, তুমি রাজি হলেও তোমার লাভার যে রাজি না। সে তোমাকে নিজের চোখের সামনে মরতে দেখতে পারবে না। আর যাই হোক, সো আগে সম্পত্তিটা আমি পেয়ে যাই, তারপর তুমি না হলে তোমার বোন তো আছে, সেটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারি আমি। ভিকিদার হাত থেকে বাঁচবি কিনা সন্দেহ, এখন আবার তার বন্ধুকেও নিজের ধ্বংসের জন্য আহ্বান করছিস। সাহস আর শখ দুটোই কম না দেখছি।
একজ্যাক্টলি, আমার সাহস আর শখ দুটোই খুব বেশি। চলো শিয়া বেবি, নিচে চলো। কতক্ষণ আর ওদের মাথার উপর দাঁড়িয়ে থাকবো? একটু ওদের সামনাসামনি গিয়েই দাঁড়াই, তাহলেই খেলা জমবে, কি বলো? অব্র শিয়ারার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসতে থাকলে সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকলে দেবাংশ দিয়ারার কাছে এসে পাশে দাঁড়ায়। অভ্র নিচে এসে শিয়ারার গলায় আবার ছুরিটা ঠেসে ধরে, যার ফলে শিয়ারার গলা থেকে রক্তের ধারা বইছে ধীর গতিতে। আর্থিক সেটা আর সহ্য করতে না পেরে বলে, আমি আমার সব কিছু তোর নামে করে দিচ্ছি, প্লিজ তুই প্লিজ ওকে ছেড়ে দে। ছেড়ে তো দেবই, না হলে তো ওকে ওকে হাসিল করব কি করে মাই ডিয়ার ব্রাদার। ঠিক আছে, আমি তোর সব কথাই রাজি। আমি তোর সব কথায়। এক মিনিট। অভ্র দেবাংশুর দিকে তাকায়। এবার দেবাংশু সেটা দেখে হাসি মুখে বলে, এত তাড়াহুড়ো করছিস কেন? একটু ধীরে সুস্থে এগো। দাঁড়া, তুই এত কিছু দেখালি, এবার আমিও তোকে কিছু দেখাতে চাই। দেবাংশু দেয়ারার দিকে হাত বাড়িয়ে দিলে অভ্র ভ্রু কুচকে নিয়ে আবারও দেয়ারার বাহু শক্ত করে চেপে ধরে। শেয়ারার ব্যথায় কুকিয়ে ওঠে, অস্পষ্ট স্বরে আভি বলে ওঠে। দেয়ারা দেবাংশুর হাতে একটা ফোন দিলে অভ্রর হাতটা একটু আলগা হয়। দেখ তো অভ্র, চিনতে পারিস কিনা? দেবাংশ অভ্রের সামনে একটা ভিডিও খুলে ফোনটা চোখের সামনে ধরে। সেটা দেখতে আধভিকে একটু এগিয়ে যায়, আর অভ্রের মতো আধভিকের চোখও বড় বড় হয়ে যায়। দেখ ভাই, যথেষ্ট ভালো ক্যামেরা দিয়ে শ্যুট করেছি, একদম হাই কোয়ালিটির ভিডিও আছে বস। মম, দেব ইনি তো রঞ্জিতা রায়চৌধুরী। ঠিক বলছি তো অভ্র? ভিডিওতে দেখা যাচ্ছে একটা চেয়ারে রঞ্জিতা দেবীকে হাত পা মুখ বাঁধা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে এবং মাথায় ধরা হয়েছে পিস্তল। অভ্র শেয়ারার গলা থেকে হাত নামিয়ে নিতে নিতে বলে, আমার মমকে কোথায় পেলি তুই? আমার মম। দেবাংশ অভ্রকে হাত নামাতে দেখেই পেছনে কাউকে কিছু ইশারা করে, যার ফলে কেউ পেছন থেকে অভ্রকে ধাক্কা দেয়, আর সেই সুযোগে বুঝে শিয়ারাকে নিজের বুকে টেনে নেয়। শিয়ার ঘটনার আশঙ্কিকতায় কিছু বুঝে উঠতে না পারলেও আধভিকের বুকের সাথে লেপটে যায় পুরোপুরি। এদিকে দেবাংশুর সাথে সাথে অভ্রকে ধরলে অভ্র ছুরি চালাতে যায় ওর উপর, কিন্তু দেবাংশ অভ্রের হাত মুড়িয়ে ছুরিটা ফেলে দেয় আর অভ্রকে ধাক্কা মারে। অভ্র হুমড়ি খেয়ে আধভিকের পায়ের কাছে পড়লে দেবাংশু পেছন থেকে বলে ওঠে, বলেছিলাম না সবার সামনে তোকে ভিকির পায়ের কাছে এনে ফেলবো। দেবাংশু গাঙ্গুলি নিজের কথার খেলাপ করে না। আমি তোকে নাচালাম আর তুইও নাচলি। আরে কুলুর বলো, আমি ভিকির বন্ধু, তা আবার যে সে নয়, শ্রেষ্ঠ বন্ধু। তোর ভাবনা যেখানে শেষ হয় সেখান থেকে আমার ভাবনা শুরু হয় মাই ডিয়ার ব্রাদার। দেবাংশুর কথা শেষ হতেই দিয়ারা দেবাংশুর কাছে চলে আসে। এসে ওর হাতটা দেখে দিয়ারা আস্তে করে বলল, লাগেনি তো তোমার কোথাও? ঠিক আছে। আতিক এক হাত দিয়ে অভ্রর কলার ধরে টেনে তুলল আর পেছন দিকে ধাক্কা মারল। অভ্র পিছিয়ে যেতেই ওকে ধরে নিল পুলিশ ইন্সপেক্টর রুদ্রিক। সেই অভ্রকে পেছন থেকে ধাক্কা মেরেছিল দেবাংশুর ইশারায়। আতিক শিয়ারাকে সোজা করে ওর কপালে ঠোঁট ছয়। তারপর দিয়ারার দিকে তাকাতেই দিয়ারা দেবাংশুর দিকে তাকায় আর দেবাংশু ইশারা করে দিয়ারাকে যেতে বলে। দিয়ারা আতপিকের দিকে এগিয়ে গিয়ে শিয়ারাকে সরিয়ে আনতে চাইলেও পারে না। শিয়ারা শক্ত করে আতপিককে ধরে আছে এখনো। সব ঠিক আছে শিউ, তোমার গলা থেকে রক্ত বের হচ্ছে, ওষুধ লাগাতে হবে তো, আমি এক্ষুনি আসছি। এখন সবাইকে সবটা জানানোর পালা, যা ওষুধ লাগিয়ে নাও। আতপিকের কথা শুনে শিয়ারা একবার অভ্রের দিকে তাকায়, তারপর দিয়ারার সাথে সরে আসে। দিয়ারা দিদিকে সোফায় বসিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে এসে ওষুধ লাগিয়ে দিতে শুরু করে। ঠিক আছিস তো তুই? শিয়ারা শুধু হ্যাঁ বদক মাথা নাড়ালো। আতপিক সেটা দেখে অভ্রর দিকে ফিরল আর ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যালো ব্রাদার, কেমন আছিস? অভ্র রাগে চোখ মুখ বন্ধ শক্ত করে নিলে আতপিক ভুল বলে ফেলেছেন এমন ভান করে বলে, সরি সরি, মাই ব্যাড, ইউ আর নট মাই ব্রাদার। সব জানার পরে আমি তো তোকে নিজের ভাই বলতে পারি না। যাও, এতদিন সৎ ভাই বলতাম, এখন তো সেটাও বলা চলে না, তাই তো ড্যাড? আতভিক আভাসবাবুকে প্রশ্নটা করলে আভাসবাবু হতভম্ব হয়ে আতভিকের দিকে তাকিয়ে থাকেন। শিয়ারা দিকে তাকালে দেখেন শিয়ারা অবাক চোখেই তাকিয়ে আছেন। শিয়ারা আভাসবাবুর দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়াতে আতভিক বলে, শিও আমাকে কিছু বলেনি ড্যাড, যা বলার তুমিই বলেছ। হ্যাঁ, তোমার জায়গায় শিওকে বলেছ, আমার জায়গায় শিওকে বলেছ, আর সেটা আমি শুনে নিয়েছি, এটাই বিষয়। কথা শেষ করে আতভিক অব্রুর দিকে ফিরে ওর কাঁধে হাত রেখে বলে, আমি তো অনেক কিছুই জেনেছি, এবার যা জানার তুই জানবি। কিভাবে তোর চালে তোকে এই মাত দিলাম, জানতে হবে তো নাকি? আতভিক রুদ্রিকে ইশারা করলে সে অব্রকে একটা চেয়ারে ধরে বসায়
আদ্ভিক শিয়ারার কাছে চলে যায়। গিয়ে পাশে বসতেই শিয়ারা আদ্ভিকের বাহু জড়িয়ে ধরে। দিয়ারা উঠে আসলে দেবাংশু ওর পাশে দাঁড়িয়ে ওকে এক হাতে জড়িয়ে নেয়। তো বল, কোথা থেকে বলা শুরু করব? সবটা নাটক ছিল, তাই না? এই যে তোর চলে যা, এই হয়ে সবটা নাটক, তাই তো? নাটক ঠিক নয়, আবার সব যে না না ভেবে করেছি তাও নয়, কিন্তু বিয়েটা যে নাটক সেটা তুই তো ভালোভাবেই জানতি। তোকে মেরে দেওয়াই উচিত ছিল সেদিন রাতে। সো স্যাড। কি আর করবি বল, যখন যুদ্ধটা নিজেদের মধ্যে লেগে যায় তখন এটাই হয়। তুই স্টেপগুলোই ভুল নিয়ে ফেলেছিস। তোরা মা ছেলে মিলে। আর শুধু যে মা ছেলে তেমন নয়, আরেকজনকে ফিরিয়েছিলি তোরা তোদের গ্রুপে। মানে কি বলতে চাইছিস তুই? এটাই যে শিয়ারাকে অ্যাসিড অ্যাটাক তোর মায়ের লোক নয়, রিনার লোক করেছিল, যেটা তুই বুঝতেই পারিসনি। রিনা? হ্যাঁ রিনা। রিনার প্রথম থেকেই ভিকিকে পছন্দ ছিল, কিন্তু যখন ও বুঝতে পারলো ভিকি তোকে ছাড়া অন্য কোনো মেয়েকে অ্যাকসেপ্ট করবে না নিজের লাইফে, তখন ওর রাগটা তোর উপর গিয়ে পড়েছিল। ওর টার্গেট হয়ে দাঁড়িয়েছিল যে কোনো মতে তোর ক্ষতি করা। সেজন্যই তো ওর ওর ওপর অ্যাসিড অ্যাটাক করায়। এদিকে অভ্র ভেবেছিল ওর মা কাজটা করেছে, কারণ ওর মা অভ্রকে বলেছিল শিয়ারাকে আমার থেকে দূরে করতে হবে। শিয়ারার ক্ষতি করলেই আমি নিজেকে শেষ করার মতো কাজটা করব, আর আমি নিজেকে শেষ করলেই আমার সব সম্পত্তি পেয়ে যাব অভ্র। সম্পর্কে আমার ছোট ভাই, যে কিনা এই বংশের একমাত্র উত্তরাধিকারী। তুমি নিজেকে শেষ করলে কেন পাবে? আমি বলছি, আমার মা এই বাড়ির সম্পত্তি সব আর্থিক ও আমার নামে করে গিয়েছিল। আমি যখন বুঝলাম রঞ্জিতা এসব সম্পত্তির লোভে করেছে, ও চাইলে আমার ছেলের ক্ষতি করতে পারে, তখন আমি সম্পত্তির পেপার অন্যভাবে তৈরি করি। আমি যখন বুঝলাম রঞ্জিতা এসব সম্পত্তির লোভে করেছে, ও চাইলে আমার ছেলের ক্ষতি করতে পারে, তখন আমি সম্পত্তির পেপার অন্যভাবে তৈরি করি। ওখানে এটা লিখে দিই যে ভিকি যদি কখনো সুইসাইড করে তাহলে এই সম্পত্তি ওর পরে যে থাকবে সে পাবে, না হলে এই সব সম্পত্তি সরকারের কাছে চলে যাবে। এটা জানা মাত্রই রঞ্জিতা দেবী নানাভাবে শিয়ারাকে আমার থেকে আলাদা করার চেষ্টা করতে শুরু করে। প্রথম শিয়ারার মাকে বাধ্য করে যাতে শিয়ারা বিয়ের আসর ছেড়ে দূরে কোথাও চলে যায়। দ্বিতীয়, শিয়ারা চলে যাওয়ার পর শিয়ারার মা যেন আমাকে আর কিছু বলতে না পারে, তাই ওনাকে শেষ করে। তৃতীয়, শিয়ারার নামে আমাকে ভুল বোঝানো এবং আমার নামে শিয়ারাকে ভুল বোঝানো, যাতে আমরা কখনো এক হতে না পারি। মানে আমি যে জানতে পেরেছিলাম তুমি বিয়ে করে নিয়েছো, আর তুমি জেনেছিলে আমি বিয়ে করে নিয়েছি, এটা আমাদের কে ওনার লোক জানিয়েছিল। এক্স্যাক্টলি। এরপরে অভ্র নিজের গেম খেলে তোমাকে পাওয়ার জন্য সুধাংশু স্যারের বিয়েকে হাত করে। তোমাদের প্রোডাকশন হাউস অন্য প্রোডাকশন হাউসকে বেচে দেয়, বাধ্য করে তোমাদেরকে রাস্তায় এসে দাঁড়াতে, যাতে সেই সময় অভ্র এন্ট্রি নেবে আর তোমাকে বলবে তুমি যদি ওকে বিয়ে করো তাহলে সব কিছু ওকে তোমাকে ফিরিয়ে দেবে। কিন্তু কিন্তু সেটাতেও সাফল্য পায় না। মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায় আমার ড্যাড। আঙ্কেল, এক মিনিট। আঙ্কেলই তো প্রোডাকশন হাউসটা কিনে নিয়েছিল কেজিবি প্রোডাকশনের থেকে, কিন্তু সেটা তো আঙ্কেলের নিজের অজান্তেই করেছিল, তাই না? না, পুরোটা প্রিপ্ল্যান ছিল ড্যাডের। ড্যাড খোঁজ নিয়ে জানতে পেরেছিল ওই প্রোডাকশন হাউস সুধাংশু স্যারের, আর একটু খোঁজ নিতেই জানতে পেরে গিয়েছিল ওই প্রোডাকশন হাউসের আন্ডারে যে সিরিয়ালটা চলছিল সেটাই শিয়ারা রিভিউ করছে। ব্যাস, অভ্রকে না জানিয়ে ড্যাড কিনে নিল প্রোডাকশন হাউসটা, আর আমাকে সেটে কথা বলতে পাঠালো। ড্যাড জানতো আমি ঠিক কোনো না কোনোভাবে বিষয়টা ব্যালেন্স করার চেষ্টা করব। বেশ ভালো অভিনয় করো তুমি ড্যাড। ওয়াও, আমার পেছনেই তাহলে ছুরিটা বসিয়েছো তুমি পাপা? আমার ছেলের পেছনে যে ছুরি বসাতে চাইবে তার পেছনে হোক বা সামনে হোক আমি ছুরি বসাবো, তো তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করব না। মানে তুমি এইসব কিভাবে জানলে? খোঁজ নিলাম। অফিসে তোমার বিশ্বস্ত লোকের তো অভাব ছিল না। আমার কাছে আমার বিশ্বস্ত লোক হিসেবে সোহম ছিল। ওই আমাকে খবর দিল যে তুমি তোমার লোক দ্বারা জানতে পেরেছিল অপর একটা প্রোডাকশন হাউস কিনেছে, তাও তোমাকে না জানিয়ে। তাই জন্যই তুমি খোঁজ নাও সেই বিষয়ে, আর সবটা জেনে অভ্রকে না জানিয়ে কিনে নাও। তুমি তো কখনো আমাকে ছেলে মনেই করনি ড্যাড, এই জন্যই এত বড় বেইমানিটা আমার সাথে করলে, তাই না? বেইমানি? ওইটা তোমার রক্তে আছে। তুমি আমার রক্তের নও অভ্র, তারপরও আমি তোমাকে নিজের ছেলের মতোই বড় করেছি। তুমি তার মর্যাদা কি দিয়েছো? নিজের মায়ের সাথে হাত মিলিয়ে আমার ছেলের ক্ষতি করতে চেয়েছো সম্পত্তির জন্য। এসব যদি না করতে তাহলে আমি তোমার জন্য সম্পত্তি লিখে দিতাম।
আরে তুই এত তাড়াহুড়া করিস না। আসল বেইমানি তোর সাথে যে করেছে তার নামটাই তো জানলি না, আর এখনই অধৈর্য হয়ে যাচ্ছিস। মানে মানে এটাই যে তুই যে আজকে এখানে আসবি, এটা আমি কার থেকে জানতে পেরেছি সেটা জানাবি না? রিনা, ও ছাড়া আর কেই বা হতে পারে? আমি যাতে শিয়ারাকে ভুল বুঝি তার জন্য ওর সাথে তো হাত মিলিয়েছিস, তাই না? যখনই জানতে পেরেছিলি রিনা আমার নাম করে শিয়ারাকে শাড়ি পাঠিয়েছে ওকে হেনস্থা করার জন্য, তখনই ওকে দলে টেনে নিতে চেয়েছিলি। কারণ ও আমাকে চাই, তুই শিয়ারাকে। সব ঠিক ছিল, তুই গন্ডগোলটা হলো যখন অ্যাসিড অ্যাটাক হলো। রিনা কেন করবে অ্যাসিড অ্যাটাক? ও আমাকে বলেছিল ও শিয়ারার কোনো ক্ষতি করবে না। অ্যাসিড অ্যাটাকটা রিনার লোকেরাই করিয়েছে, আমাদের কাছে সেটার প্রমাণ আছে। রিনা পার্টির দিনই ঠিক করে নিয়েছিল শিয়ারার ক্ষতি করবে, আর সেটার নাম গিয়ে পড়বে তোমার মায়ের উপর। কারণ ওকে তুই জানিয়ে দিয়েছিলি তোর মা শিয়ারাকে সরাতে চায়, যেটা তুই চাস না। এমনটা হলে তুই আমাকে দেখাবি কিভাবে যে তুই আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস। সেজন্য রিনা অ্যাসিড অ্যাটাক করায়, আর ও যেমন ভেবেছিল তুই তেমনই তোর মাকে সন্দেহ করিস, আর কোনো কিছু না জানিয়ে আমাকে মেরে ফেলার ভয় দেখাস অ্যাক্সিডেন্ট করিয়ে। যেহেতু শিয়ারার কিছুই হয়নি আর সেটা না জানিয়ে করেছেন, তাই তুইও না জানিয়ে করলি, আর সুযোগ থাকার পরেও আমাকে প্রাণে মারলি না। রিনা আমার সাথে বেইমানি করলো শেষমেশ। তোর নিজেরই কর্মফল এটা। তুই যদি তোর মায়ের সাথে বেইমানি করতে পারিস শিয়ারার জন্য, তাহলে রিনা কেন পারবে না আমার জন্য তোর সাথে বেইমানি করতে? আমার কথাতে রিনা তোকে জানিয়েছিল যে দেবাংশ একটা নাটক করছে আমাকে ফিরিয়ে আনার জন্য। ওয়েট এ মিনিট। তোর কথাতে মানে? রিনার সাথে কথা বলেছিস তুই? আমি তো ইচ্ছা করে রিনার কাছে কথাটা বলেছিলাম যাতে রিনা অভ্রকে জানায়। হ্যাঁ, কিন্তু আমার সাথে কথা হওয়ার পরেই রিনা অভ্রকে জানায়। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তুই কিভাবে জানলি আমি প্ল্যান করেছি? ওদের দুজনের কথা শুনে সবাই এক প্রকার অবাক। দিয়ারা দেবাংশুকে জিজ্ঞেস করে, তোমরা দুজন মিলে প্ল্যান বানাওনি? আমি তো ভিকিদার এখানে আসার পর কথা শুনে ভাবলাম তোমরা দুজন মিলে একসাথে প্ল্যান বানিয়েছো। না, আমি আমার মতো করে রুদ্রিকের সাথে প্ল্যান করেছিলাম। আমি চেয়েছিলাম এমন একটা প্ল্যান করতে যাতে ভিকিও এখানে আসে আর অভ্র। তখনই রুদ্রিক আমাকে এই প্ল্যানটা দেয়। রুদ্রিক, ওটা আমার আইডিয়া নয় দেব, এটা ভিকির আইডিয়া। ভিকি আমাকে বলেছিল যাতে তোকে আমি এই আইডিয়াটা দিই। তুই যেমন আমাকে ভিকির অ্যাক্সিডেন্টের দিন ভিকিকে জানাতে বলেছিলি অ্যাসিড অ্যাটাকটা ডিনার করানো, তেমনটাই আমি বলেছিলাম। তারপরে ভিকি আমাকে জানায় ও থাকবে না কিছুদিনের জন্য, ওর খোঁজ যেন কেউ না জানে। মাঝে একদিন ফোন করে আমাকে এই প্ল্যানটার বিষয়ে সবটা জানিয়ে বলে যে তোকে যেন আমি প্ল্যানটা জানাই। যাত্রী, ভেবেছিলাম আমি ক্রেডিট নিব, এত পুরো বাসা উল্টে গেল। দিয়ারা জোরে হেসে ফেললে দেবাংশ সরু চোখে তাকায় ওর দিকে, আর সাথে সাথে দিয়ারা হাসি চেপে নেয় মুখ হাত ঢাকা দিয়ে। আদবিক হেসে বলে, আসল ক্রেডিটটা তো দেব তোর। আমি চলে গিয়েছিলাম তার কারণ ঠান্ডা মাথায় পুরো হিসেব মেলাতে চেয়েছিলাম আমি। এতদিন ধরে যা যা হয়ে আসছে সব কিছু একসাথে একের পর এক মিলাতে লাগলাম ড্যাডের থেকে সত্যিটা জানার পর। সেদিন তুমি সবটা শুনেছিলে যখন আভাসবাবু আমাকে বলছিল? হ্যাঁ, যেতে গিয়েও নিজের ঘরে যাইনি আমি, কারণ যার কারণে সবটা জেনে গিয়েছিলাম আমি। সে সময় মনে হচ্ছিল শেয়ারার ক্ষতি উনিই করেছেন, কিন্তু অ্যাক্সিডেন্টের পর যখন রুদ্রিক আমাকে জানালো ওটা রিনার কাজ, তখনই আমার খটকা লাগলো। খুব ভালোভাবে বুঝে গিয়েছিলাম আমি যে সবাই যে যার স্বার্থ নিয়ে দেখছে। প্রথমত মিসেস রায়চৌধুরী, উনি চেয়েছিলেন আমি যাতে সুইসাইড করি, তাহলে উনি সব সম্পত্তি পাবেন। তাহলে উনি কেন আমাকে অ্যাক্সিডেন্ট করে মারতে চাইবে? বুঝে যায় কাজটা উনার নয়। থ্যাংক গড আঙ্কেল সম্পত্তির কাজটা এমনভাবে তৈরি করেছিলেন, না হলে কবেই হয়তো তোমাকে শেষ করে দিতেন ওনারা। আদ্ভিক শুধু আবাসবাবুর দিকে তাকিয়ে হালকা হাসে। সত্যি তো, যদি এমনভাবে না বানাতেন পেপার্স, তাহলে আদ্ভিককে ওরা শেষ করে দিতেই পারত। কারণ আদ্ভিকের ঠাকুমা সম্পত্তির কাগজে লিখেছিলেন ওনার অবর্তমানে সব সম্পত্তি আভাসবাবু আর আদ্ভিকের। আভাসবাবু চাইলে নিজের সম্পত্তি লিখে লিখে দিতে পারেন, কিন্তু আদ্ভিক পারবে না। আমার থেকে আমার প্রাপ্য জিনিসটা কেড়ে নিবি তুই, তাই তো? কোনটা তোমার প্রাপ্য অভ্র? এসব কিছুই তোমার প্রাপ্য নয়। তারপরও আমি তোমাকে নিজের ছেলের মতোই দেখেছি। জানো তোমার মা আমার কত ক্ষতি করেছে, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। তোমার মা আমাকে ব্ল্যাকমেল করে আমার স্ত্রী হয়েছিল, বাধ্য করেছিল তোমাকে পিতৃ পরিচয় দিতে।
তোমার মায়ের জন্য আমি আমার স্ত্রীকে, আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছি। আমার মা, আমার মাকে হারিয়েছি, আমার ছেলেকেও। আবাসবাবুর অব্রর কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন। উঠে দাঁড়িয়ে কথাগুলো বলতে বলতে তার গলা কেঁপে গেলে আদ্ভিক ওনার কাছে এগিয়ে গিয়ে বলতে যায়, ড্যাড তুমি আমাকে। আবাসবাবু ভিকি সরে যাও। হঠাৎ করে গুলির শব্দ আসে। আদ্ভিক অবাক হয়ে নিজের বাবাকে ধরে ধীরে ধীরে বসে চোখের নিমিষে কি হয়ে গেল সেটা বুঝে উঠবে তার আগেই আরেকটা গুলি চলে আর যার কারণে চিৎকার করে ওঠে শিহারা আদ্ভিকের নাম ধরে। সঙ্গে সঙ্গে আরেকটা গুলি চলে। রুদ্রিকের গলার আওয়াজ আসে, অ্যারেস্ট হার। ভিকি, আমি বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এমনটাই কথা দিয়েছিলাম তো তোমার মাকে আর নিজেকে। ভালো ছেলে, ভালো স্বামী হতে না পারলেও ভালো বাবা হওয়ার চেষ্টা করেছি। হয়তো ভালো হতে পারিনি, নিজের ভালোবাসা নিজের মাকে হারিয়েছি, তবে আমার প্রাণ থাকতে তো আমি নিজের ছেলেকে হারাতে পারবো না। আদ্ভিক, ইউ আর দ্য বেস্ট ড্যাড। তোমার ছেলেও তোমাকে সবসময় খুব ভালোবাসতো আর এখনও বাসে, সারা জীবন বাসবে। তুমি না থাকলে আমাকে আঁকলে কি রাখবে ড্যাড? আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না ড্যাড। আভাসবাবু আদ্ভিকের কথা শুনে হাসি মুখে নিজের চোখ বন্ধ করে ফেলেন। আদ্ভিক সেটা দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে চোয়াল শক্ত করে সামনের দিকে তাকায়। রঞ্জিতা দেবীকে ধরে রাখা হয়েছে। আদ্ভিক, ডক্টর, আমার ড্যাড। কোনো ভয়ের কারণ নেই তো? কামড়াও আদ্ভিক, তোমার ড্যাড ঠিক আছে। গুলিটা বার করে দিয়েছি আমরা। ভাগ্য ভালো হৃদযন্ত্রে বিঁধে যায়নি সেটা, কিন্তু অনেক ব্লাড লস হওয়ায় একটু দুর্বল আছেন। আর আমার মনে হয় উনি হয়তো ঠিকঠাক খাওয়া দাওয়া করেন না। তাছাড়া শুধু তো মানুষ শারীরিকভাবে দুর্বল হয় না, মানসিক দিক থেকেও হয়তো দুর্বল হয়। উনি হয়তো মানসিক দিক থেকেই দুর্বল। আদ্ভিক কথাটা শুনে মাথা নিচু করে নেয়। সে আর আদ্ভিকের বাহুতে হাত টেনে ডক্টরকে বলল, আজকের পর থেকে উনি আর কখনোই দুর্বল বোধ করবেন না ডক্টর। আমি আশ্বস্ত করছি আপনাকে। আমরা কি ওনাকে দেখতে যেতে পারি? হ্যাঁ, ওনাকে কিছুক্ষণ পরে ক্যাবিনে শিফট করা হবে আর আশা করছি তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। তখন দেখা করতেই পারেন, কিন্তু স্ট্রেস নিতে দেবেন না বেশি। ডক্টর চলে যাওয়ায় সুধাংশুবাবু আদ্ভিকের কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে গেছে ভিকি, এবার আর কোনো সমস্যা হবে না। সুধাংশুবাবু কথা শেষ করতেই সেখানে আরও একজন উপস্থিত হলো, যাকে দেখে এবং তার কথাই সবাই অবাক হলো। দেখ, আঙ্কেল কেমন আছে? তোরা সবাই ঠিক আছে? দিয়ারা, অর্জুন, তুমি এখানে কি করছো? আরে চিন্তা করিস না, ঠিক আছে আমরা সবাই। আঙ্কেলও ঠিক আছে। তুই এভাবে হতদন্ত হয়ে ছুটতে ছুটতে আসলি কেন বল? আমি তো তোকে জানালাম সব ঠিক আছে। চিন্তা হচ্ছিল গলে লাগার বিষয়টা শুনে। আদ্ভিক, ঠিক আছে তো তুমি? হ্যাঁ ঠিক আছে আমি। দেবাংশ অর্জুনকে নিয়ে সাইড হয়ে গেলে উপস্থিত সবাই হতভম্ব হয়ে একে অপরের দিকে মুখ চাচই করতে শুরু করে। দেবাংশ আর অর্জুনের বন্ধুত্ব সুলভ আচরণ দেখে মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে কোনো সমস্যাই ছিল না কখনো। প্রথম থেকেই ওর ভালো বন্ধু। দিয়া, দেব আর অর্জুন এত ভালো বন্ধু হয়েও গেছে, জানিস না তো আমাকে। ধুর, আমি জানবো, তারপর তো জানাবো তোকে। আর এই কয়েকদিন আমার সাথে ওর কথাবার্তা হয়নি, তাই যা মনে হয় এই কয়েকদিনই সব মিটে গেছে হয়তো। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। সুধাংশুবাবুর দিকে তাকালে সবাই দেখতে পায় উনি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছেন। বেশ সময় নার্স এসে জানালো আভাসবাবুকে ক্যাবিনে শিফট করা হয়েছে। আর্ধেক একটা চেয়ার নিয়ে পায়ের ওপর পা তুলে রঞ্জিতা দেবীর সামনে বসে আছে ইন্টাররোশন রুমে। রঞ্জিতা দেবী এক প্রকার ভয়ে ঠকঠক করে কাঁপছেন। আর্ধেক নিজের চোখ দুটো বন্ধ করে চোখের দু কোনায় আঙুল রেখে বসেছিল। ঝট করে হাতটা সরিয়ে নিয়ে সামনে ঝুঁকে জিজ্ঞেস করলো, কি এমন বলেছিলেন আমার মাকে, যার কারণে আমার কথাটা পর্যন্ত ভাবেনি, এতটা কষ্ট পেয়েছিল যে নিজেকে শেষ করে দিল? রঞ্জিতা দেবী পিছিয়ে গিয়ে মাথা নামিয়ে চুপ করে থাকেন, যা দেখে আর্ধেক নিজের হাত তুলে কিছু ইশারা করে আর অব্রের আর্তনাদ শুনতে পাওয়া যায়। দেবাংশ অব্রের হাতটা ইতিমধ্যে ভেঙে দিয়েছে। বলেছিলাম প্রথম থেকে আভাসবাবু শুধু আমাকে ভালোবাসে, ও কখনো তোমাকে ভালোবাসেনি। যে কটা দিন আভাস বাইরে ছিল সেসব দিনেও আমার সাথে থেকেছে। তবে আভাস নিজের ছেলেকে কাছে পাওয়ার জন্য কষ্ট পায়, কিন্তু তোমার জন্য কাছে আসতে পারে না। রঞ্জিতা দেবী এক নাগারে কথাগুলো বলে থেমে গেলেন। আদ্ভিকের কাছে পুরো বিষয়টা জলের মতো
স্বচ্ছ হয়ে গেল। আদ্ভিক নিজে ছোটবেলায় ভীষণ বায়না করত আভাসবাবুর জন্য। আর রঞ্জিতা দেবীর কথায় শ্রীতমা দেবী ভেবেছিলেন উনি সরে গেলে ছেলে বাবাকে পেয়ে যাবে, আর বাবা ছেলেকে। ওনাকে তো এমনিতেও আভাসবাবু চান না। আদ্ভিক তো ছোট ছোট, ঠিক ভুলে যাবে, তাই ওনার সরে যাওয়াটাই ভালো। আপনার মতো মানুষকে নিজের হাতে শাস্তি দিয়ে আমি নিজের হাত নোংরা করতে চাই না। আপনাকে যা শাস্তি দেওয়ার সেটা আইন দেবে। দেব, চলে আয়। আদ্ভিক কথা না বাড়িয়ে ওখান থেকে বেরানোর আগে দাঁড়িয়ে গিয়ে অভ্রের দিকে আর চোখে তাকিয়ে বলল, আমি বলেছিলাম প্রথম থেকে সব কিছু ছাড় দিল, এবার যদি আমার কাছ থেকে আমার ভালোবাসাকে দূরে সরানোর চেষ্টা করে তাহলে আমি ছেড়ে দেব না। তার পুরো জীবনটা দায়িত্ব নিয়ে তছনছ করে দেব। আমার মনে হয় আমি আমার কথা রাখতে পেরেছি। দেবাংশ আদ্ভিকের মনের অবস্থা বুঝে সঙ্গে সঙ্গে বেরোলো না ওখান থেকে। অফির দিকে ফিরে বলল, ইচ্ছে তো করছে তোর চোখ দুটো তুলে নেই, কিন্তু ভিকির জন্য পারলাম না। আইন হাতে নিতে না করেছে ও, না হলে তোকে তীরে তীরে শেষ করার দায়িত্বটা আমিই নিতাম। এমন অবস্থা করতাম যে নিজের মৃত্যু নিজে প্রার্থনা করতি। অব্র ব্যথায় কাতরাচ্ছে, কিছু বলার মতো ক্ষমতা ওর নেই। তাই দেবাংশ রঞ্জিতা দেবীর কাছে এগিয়ে এলো। ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এমনটা কেন করলে আন্টি? কী লাভ পেলে এত লোভ করে? তুমি আর মা দুজনে এক একজনের জন্য বেঁচে থাকাটা বেশে বিভাসিকা করে দিলেছিল। আজ সেই কর্মফলে নিজের জীবনটা পিছিয়ে গেল। দেব, একদম আমার নাম মুখে নেবে আনবেন না আপনি। যেদিন সবটা জেনেছিলাম সেদিন থেকে আমার কাছে আপনি নিখোঁজ। আমি সেই রঞ্জিতা আন্টিকে মনে করেই নিজের বাকি জীবনটা কাটাতে চাই। দেবাংশ অভ্রর দিকে একবার তাকালো, তারপর রঞ্জিতা দেবীর দিকে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। একটা বড় নিঃশ্বাস নিয়ে রুদ্রিকের সাথে দেখা করে আর্থিক যেদিকে গেছে সেদিকে চলে গেল। গিয়ে দেখলো আর্থিক চুপচাপ দাঁড়িয়ে হেলান দিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে নিজের দিকে তাকিয়ে। আর্থিক ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে আসতেই ওর মনে পুরো স্মৃতিগুলো ভেসে ওঠে। চোখে জল আসতেই তা আড়াল করে নিয়ে একবার ওপরের দিকে তাকায় আর মনে মনে নিজের মাকে ডাকে। সে শুধু বাবাকে না, মা বাবা দুজনকে একসঙ্গে চেয়েছিল। শ্রীতমা দেবী এমনটা না করলেই পারতেন। আদ্ভিকে এভাবে একা না না দিয়ে চলে গেলে খুব ক্ষতি হতো। আসলে উনি ভেবেছিলেন আদ্ভিকে ঠাম্মি সবটা সামলে নেবেন। উনিও যে আর ভাবে না আদ্ভিক। মাথা নামিয়ে নিচের দিকে তাকিয়ে দেবাংশের অপেক্ষা করতে থাকে। কিন্তু মন থেকে চিন্তা দূর করা কি এতটাই সহজ? কাঁধে হাতের স্পর্শ পেতে আদ্ভিক পাশ ফিরে তাকালো। কি ভাবছিস? এটাই যে আমাদের মধ্যে হয়তো সবটা ঠিক হয়েছে, কিন্তু ড্যাড, মানুষটা কখনো নিজের মতো করে বাঁচতেই পারলো না। আঙ্কেলের যা কষ্ট হচ্ছে সেগুলো ভোলানোর দায়িত্ব তোর, ভিকি। এতদিন তো জানতি না, এখন যখন জেনে গেছিস তখন তখন ড্যাডকে নিজের সবটা দিয়ে আগলে রাখবো আমি। ড্যাড যেমন আমাকে কখনো সময় দেয়নি, সেটা মনে করে আমিও ড্যাডকে কখনো সময় দেয়নি। যে সম্পর্কে ভালোবাসা থাকে সেখানে বিশ্বাসের স্থান সবার আগে, প্রতিশোধের নয়। যে ভুল করেছি সেটা না জেনে এখনও যদি এক জিনিসই করি তাহলে সেটা ভুল না, অপরাধ হয়ে যাবে। আই প্রমিস মাই সেলফ, ড্যাডকে কখনো আমার জন্য, আমার ব্যবহারের জন্য কষ্ট পেতে দেব না। অর্জুন ঠিকই বলেছিল, সত্যি আমাদের দুজনকে দুটো মেয়ে এসে সম্পূর্ণ বদলে দিয়েছে। এবার আমাদের পালা ওদের জীবনটা ভালোবাসা দিয়ে সম্পূর্ণ বদলে দেওয়া। ওরা যেমন আমাদের ভালোবেসে আমাদের জীবনটা বদলে দিয়েছে, তেমন আমাদের এটুকু তো করাই উচিত, তাই না? কষ্ট ছাড়া কী বা দিয়েছি ওদের এতদিন? অবশ্যই এখন থেকে এটাই আমাদের জীবনের লক্ষ্য, তাদেরকে ভালো রাখা যারা নিঃস্বার্থভাবে আমাদের ভালোবেসে এসেছে, সব সময় আমাদের বুঝে আমাদের পাশে থেকেছে। ওরাও দেখুক ঠিক কেমন আমাদেরকে ভালোবাসায় মানে শিখিয়েছে। এতটা ভালোবাসবো যে পুরনো সব ক্ষত ভুলতে বাধ্য হবে। দেখিস, বদ হজম যেন না হয়ে না যায় আবার। এতদিন যখন আমাকে সহ্য করতে পেরেছে, এরপরেও পারবে। ওরা ছাড়া আর কারো আমাদেরকে সহ্য করার ক্ষমতা আছে বলে মনে হয় না। আদ্যিকার দেবাংশ মজা ঠাট্টা করতে করতে ওখান থেকে বেরিয়ে গেল। বেশিক্ষণ থাকলেই আবার মিডিয়া এসে পড়বে, তখন আরেক ঝামেলা। আর শোন, গাড়িতে একটা পেপারস রাখা আছে, ওটা একটু দেখে নিস। কিসের পেপারস? স্যারের প্রোডাকশন হাউজের। ওটা আমি স্যারের নামে লিখে দিয়েছি, তুই দেখে নিয়ে স্যারকে দিয়ে দিস। ঠিক আছে, কিন্তু তোর আর পাপাকে স্যার বলা গেল না। ছোটবেলা থেকে নিজের শিক্ষক হিসেবে দেখেছি ওনাকে, এত পুরনো অভ্যেস ভোলা মুশকিল। আচ্ছা চল এখন। হ্যাঁ চল, অনেকটা দেরি হয়ে গেল। কয়েকদিন পর। হোস্ট, আজকে আমরা এমন একটা মুহূর্তের সম্মুখীন হতে চলেছি যা খুব কম সময়ে হয়ে থাকে।
আজকে আমাদের এই ন্যাশনাল ফ্যাশন কম্পিটিশনে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী করেছে 3টা ফ্যাশন হাউস। যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানকারীদের নাম জানানো হয়েছে। এবার জেনে নেব প্রথম, অর্থাৎ আমাদের উইনারের নাম। একই সঙ্গে আমরা আরও 2টা অ্যাওয়ার্ড দেব, কিন্তু সেটা এখনই বলবো না, সেটাই আজকের চমক। আজকে আমাদের এই কম্পিটিশনের উইনার হয়েছে লাভ ইন রেইন ফ্যাশন হাউস। হোস্টের অ্যানাউন্সমেন্ট হাততালির রোল পড়ে গেল। আতফিক ও শিয়ারা এবং দেবাংশু ও দিয়ারা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরেছে। হোস্টের আবারও অ্যানাউন্সমেন্টে ওরা একে অপরকে ছেড়ে দাঁড়ালো। আমাদের এই কম্পিটিশনে প্রত্যেকবার বেস্ট ফটোগ্রাফার, বেস্ট শো স্টপার এবং বেস্ট ডিজাইনার অ্যাওয়ার্ডও দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্তু অবাক করা বিষয়টি হলো, এবার সবকটা অ্যাওয়ার্ডই একটিমাত্র ফ্যাশন হাউজের ঝুড়িতে জমা হয়েছে। আমি সেই ফ্যাশন হাউজের নাম এখন জানাতে চলেছি। ফ্যাশন হাউজের নামটি হলো লাভ ইন রেইন ফ্যাশন হাউস। আরও একবার চারদিক হাততালির আওয়াজে ভরে উঠল। দর্শকের সাথে সাথে বিজয়ীরাও বিশ্বাস করতে পারছে না পুরো বিষয়টা। দ্য বেস্ট ফটোগ্রাফার অ্যাওয়ার্ড গোস টু দেবাংশু গাঙ্গুলি। দ্য বেস্ট শো স্টপার ইন দিস কম্পিটিশন অ্যাওয়ার্ড গোস টু তিয়ারা সান্যাল, অ্যান্ড দ্য বেস্ট ডিজাইনার অ্যাওয়ার্ড গোস টু শিয়ারা সান্যাল। দে আর অল ফ্রম লাভ ইন রেইন ফ্যাশন হাউস। I will request all of them to come on stage. হোস্টের ঘোষণা শেষ হতেই আর্থিক দেবাংশুকে জড়িয়ে ধরল এবং শিয়ারা দিয়ারাকে। আর্থিক বাবু ও সুধাংশু বাবু একে অপরকে অভিনন্দন জানালেন। তারপর নিজেদের ছেলেকে জড়িয়ে ধরলেন। সবশেষে আর্থিক সবাইকে নিয়ে স্টেজে গেল এবং অ্যাওয়ার্ড দেওয়ার পর ওকে হোস্ট প্রশ্ন করলো, এভিয়ার, আপনার ফ্যাশন হাউসের নাম তো প্রথমে এটাই ছিল, তাই না? তাহলে হঠাৎ লাভ ইন রেইন করা হলো কেন রাতারাতি? কোনো বিশেষ কারণ? অবশ্যই বিশেষ কারণ, বিশেষ কারণ। এই নামটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাকে মনে করায়, যে ঘটনার পর আমি ভালো আছি এবং আগামী দিনেও ভালো থাকবো। আমরা কি জানতে পারি সেই ঘটনার বিষয়? খুব তাড়াতাড়ি ডিটেলসে জানতে পারবেন। এখনের জন্য বলবো, ভালোবাসা কি সেটা প্রথম অনুভব করেছিলাম, বুঝতে শিখেছিলাম সেই ঘটনার দ্বারা। থ্যাংক ইউ। আর্থিক সবাই স্টেজ থেকে নেমে যায় অ্যাওয়ার্ড নিয়ে। খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। দেবাংশু দিয়ারাকে নিজের অ্যাপার্টমেন্টে ছেড়ে দেওয়ার জন্য বেরিয়ে যায়, আর আর্থিক শিয়ারাকে নিয়ে বেরিয়ে আসে। আভাসবাবু আর সুধাংশুবাবু একসাথে বেরিয়ে যান। দেবাংশু ড্রাইভ করছে আর দিয়ারা গাড়িতে বসে নিজের সামনে রাখা অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে আছে। দেবাংশু মজা করার জন্য বলল, যত মন দিয়ে অ্যাওয়ার্ডটা দেখছো ততটা মন দিয়ে আমাকে দেখতে পারো তো? ভরতে যেতাম তাহলে আমি। বয়ে গেছে তোমাকে দেখার আমার। দেবাংশু কিছু বলতে যাবে দিয়ারার কথার পরিবর্তে তখনই দিয়ারা বলে ওঠে, অংশু, গাড়ি থামাও প্লিজ। কি হয়েছে? গাড়ি থামাতে বললে কেন? চা খাবো। কি এখন চা খাবে? হ্যাঁ, কি সুন্দর ওয়েদার বলো তো, মেঘলা আকাশ, শীতল হাওয়া, সঙ্গে 1 কাপ চা। উফ, কি দারুণ কম্বিনেশন। আমি চললাম, তুমি আসবে কিনা তোমার ব্যাপার। দেবাংশু দিয়ারাকে নিজের দিকে ফিরিয়ে নিতেই দিয়ারার নজর দেবাংশুর চোখে আটকে যায়। দিয়ারার বুকের ভেতর সহ পুরো শরীরটা একটা অজানা কাঁপুনিতে কেঁপে ওঠে। দেবাংশু দিয়ারার 2 গালে হাত রেখে একভাবে ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, উইল ইউ ম্যারি মি দিউ? আমি সারা জীবন তোকে ভালোবাসতে চাই, আর তোর ভালোবাসায় নিজের শেষ নিঃশ্বাসটা নিতে চাই। দিয়ারা দেবাংশুর কথাটা শুনেই চোখ বন্ধ করে নিজের শাড়িটা 2 হাতে আঁকড়ে ধরে। একটু সময় ওভাবে পার করে নিজের হাত দুটো দেবাংশুর কোমরে রেখে চোখটা খুলে বলে, ইয়েস, আই উইল। দেবাংশু শক্ত করে জড়িয়ে ধরে দিয়ারাকে নিজের বুকের মাঝে। দিয়ারা 2 হাতে দেবাংশুর পিঠ আঁকড়ে ধরে কাঁধে মাথা রাখে। অন্যদিকে, আজকে আমি খুব 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 হ্যাপি আভি। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আমি ভাবতেই পারিনি তুমি এনজিওর বাচ্চাগুলোর খেয়াল রাখবে। শিয়ারা বৃষ্টিতে ভিজতে ভিজতে আনন্দে আত্মহারা হয়ে আতফিককে বলল। এনজিও থেকে বেরিয়ে আতফিকের কাছে এসে প্রথমে শক্ত করে জড়িয়ে ধরে, তারপর কথাগুলো বলল, যেমন যেটা আমার সেটা তোমারও, যেমন যেটা আমার সেটা তোমারও, তেমন যেটা তোমার সেটা আমার। জান, আমি খেয়াল রাখবো না তাকে কে রাখবে? যাই হোক, তুমি এবার গাড়িতে বসো, আর ভিজতে হবে না। না, আমি এখনো আরো ভিজবো।
এটা বলেই শিয়ারা রাস্তায় হাঁটতে শুরু করে। আতফিকও শিয়ারার পিছু পিছু হাঁটা দেয়। আতফিক পকেটে হাত দিয়ে হাঁটছে, আর শিয়ারা কখনো লাফিয়ে, কখনো হাত ছাড়িয়ে নিজের মতো করে বৃষ্টিতে ভিজছে আর উপভোগ করছে। আতফিক সব কিছু মনে করে হাসি মুখে নিজের অজান্তে গেয়ে ওঠে। মিউজিক। আতফিকের গান শুনে শিয়ারা আরো খুশি হয়ে যায়। ওর বাহু জড়িয়ে জড়িয়ে ধরে ওর পাশে পাশে হাঁটতে থাকে, সামনের দিকে তাকিয়ে। আর আতফিক ওর দিকে তাকিয়ে গাইতে থাকে। গান শেষ হতেই শিয়ারা এগিয়ে যায় এবং বুঝতে পারে আতফিক এগিয়ে আসেনি। পেছন ফিরতেই দেখে আতফিক ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে। আজ আমরা ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি, যেখানে আমি তোমাকে খুঁজতে এসে দেখেছিলাম। আমাদের দ্বিতীয় দেখা। আতফিকের কথা শুনে শিয়ারা একটু চারদিকে তাকিয়ে দেখে সত্যি তারা সেই জায়গায় দাঁড়িয়ে আছে। ওই তো পাশেই বাস স্ট্যান্ড, যেখানে বসে আতফিকের সাথে কথা বলছিল শিয়ারা। ওদের দ্বিতীয় দেখা হলেও শিয়ারার কাছে ওটা প্রথম দেখাই ছিল, এবং নিজের অজান্তেই হয়তো আতফিকের কথা শুনে তাকে মন দিয়ে বসেছিল। ভালোবাসতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, প্লিজ জান, বিয়ে করবে আমাকে? কথা দেবে সারা জীবন এভাবেই ভালোবেসে আমার পাশে থাকা? শিয়ারা সম্মতি জানিয়ে মাথা নেড়ে আতফিকের দিকে নিজের বাম হাত বাড়িয়ে দিলে আতফিক হাসি মুখে শিয়ারার অনামিকা আঙুলে আংটিটা পরিয়ে দেয় এবং উঠে দাঁড়ায়। শিয়ারা আতফিকের ওপর হাতটা ধরে ওর চোখে চোখ রেখে অনেকটা কাছে এগিয়ে আসে, বলে, কথা দিলাম, কথা দিলাম সারা জীবন তোমার পাশে থেকে তোমাকে ভালোবাসবো। কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না, আগেও ভাবিনি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি আভি। আমিও সত্যি তোমাকে নিজের পাশে চাই। তোমাকে ছাড়া নিজেকে বড্ড অসম্পূর্ণ মনে হয় আমার। আতফিক শিয়ারার কপালে চুমু দিয়ে শিয়ারার বাম হাতটা ছেড়ে ডান হাতটা শক্ত করে ধরে নিজেদের সামনে তুলে বলে, আই লাভ ইউ। কথাটা শেষ করেই আতফিক নিজের ঠোঁট ছোঁয় শিয়ারার হাতে। শিয়ারা হাসি মুখে নির্দ্বিধায় বিনা সময় নষ্ট করে আতফিকের জবাব দেয়, আই লাভ ইউ টু।